আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প। দূর মসজিদের ওই মিনার থেকে ভেসে আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। আজানের সুমিষ্ঠ আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই বিছানা ছাড়ে মাইশা। ঘুম থেকে উঠে সে শাহেদকে নামাজ পড়ার জন্য ডাকতে গেল। এই যে শুনছেন, ফজরের আজান দিয়েছে, তাড়াতাড়ি ওঠেন। কি হলো, উঠেন আর কত ঘুমাবেন, উঠে। কথাটা শেষ করার আগেই মাইশার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল শাহেদ। তারপর বলতে লাগলো, অসহ্য, প্রতিদিন সকালে ঘুমের ডিস্টার্ব না করলে কি হয় না? এই মেয়ে, এই, তোমাকে নিষেধ করিনি সকালে ডিস্টার্ব না করতে? কানে কি কথা যায় না? একটু শান্তিতে যে ঘুমাবো সেটারও কোনো উপায় নাই। আর তোমার লজ্জা বলতে কি কিছু নাই নাকি? প্রতিদিন সকালে এত অপমান করি, তবুও ডাকাডাকি করো কেন? মাইশা, নামাজটা পড়ে আবার না হয় ঘুমাবেন। শাহেদ, চুপ, একদম চুপ। একটা থাপ্পড় খেয়েও কি শিক্ষা হয়নি নাকি? জানো সারাদিন অফিসের কত কাজ করতে হয়? দিন রাত অফিসের শত শত কাজ নিয়ে আমি বিজি থাকি। তোমার তো শুধু সারাদিন শুয়ে বসে থাকা, তুমি কি বুঝবে? যাও, নিজে গিয়ে নামাজ পড়ো, অন্যের চিন্তা করতে হবে না, বুঝলা? বিয়ের জন্য কি আর কোনো ছেলে পাইছিলে না? দুনিয়ার সব ছেলে রেখে আমাকেই বিয়ে করতে হলো তোমার? আল্লাহ, কি পাপ যে করেছিলাম যার জন্য এমন একটা গেয় ভূত আমার ভাগ্যে জুটেছে। এই মেয়ের জন্য আমার পুরা লাইফ বরবাদ হয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যেতে বলছি না? যাও, রুম থেকে এক্ষুনি বের হও। শাহেদের কথাগুলো শুনে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল মাইশা, আর শাহেদ আবার ঘুমিয়ে পড়ল। মাইশা নামাজ আদায় করে স্বামীর হেদায়েতের জন্য কেঁদে কেঁদে দোয়া করল। তারপর কোরআন তেলাওয়াত করে সবার জন্য চা বানাতে চলে গেল। মাইশা চা বানাক, সেই ফাঁকে আমি ওদের পরিচয়টা আপনাদের দিয়ে দিই, কি বলেন? আচ্ছা, তাহলে শোনেন। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন মাইশা ও শাহেদ দুজনের স্বামী স্ত্রী। মাইশাকে বিয়ে করার কোনো রকম ইচ্ছাই ছিল না শাহেদের। শাহেদ মনে মনে ঠিক করে রেখেছিল ধনী পরিবারের কোনো এক স্মার্ট মেয়েকে সে বিয়ে করবে, কিন্তু ওর মা বাবার জন্য তা আর হলো না। নিজের ইচ্ছাকে দাফন করে শেষে এই গেয় ভূতকে বিয়ে করতে হয় তাকে। শাহেদ মা বাবার একমাত্র সন্তান। ওর বাবা ঢাকা শহরের নামকরা ধনীদের মাঝে একজন। শাহেদ দেশের বাইরে গিয়ে লেখাপড়া শেষ করেছে, আর 10 জনের মতো শাহেদও স্মার্ট হয়ে চলাফেরা করে। ইসলামিক নিয়মকানুনগুলো ওর কাছে বিরক্তিকর লাগে। অপরদিকে মাইশা গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যথেষ্ট শিক্ষিতা, ইংলিশে অনার্স করেছে, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। তাকে দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। আচরণও খুব নম্র ভদ্র, সব সময় সবার সাথে হাসি মুখে কথা বলে। জেনারেল শিক্ষিতা হলেও সে ইসলামের প্রতিটা বিধানের প্রতি আন্তরিকভাবে আনুগত্যশীল। সে প্রত্যেকটা বিধানকে স্বাচ্ছন্দ্য চিত্তে মানার চেষ্টা করে। মাইশা একটু অবসর সময় পেলেই ইসলামিক কিতাবগুলো পড়ে, ইসলাম সম্পর্কে আরও বেশি জানার ও মানার চেষ্টা করে। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে ও খাস পর্দা করে চলে। মাইশার এই গুণগুলো দেখে শাহেদের মা বাবার মাইশাকে খুব পছন্দ হয়ে যায়। এক পর্যায়ে শাহেদকে না জানিয়ে গ্রামে নিয়ে এসে মাইশার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। শাহেদ ওর মা বাবাকে প্রচণ্ড ভালোবাসে, তাই ওনাদের কিছুই বলে না, কিন্তু সব শোধ তুলে মাইশার ওপর, যেখানে মাইশার বিন্দু পরিমাণ দোষ নাই। তারপরও শাহেদ ওর সঙ্গে সবসময় বাজে ব্যবহার করে। মাইশা তবুও রাগ করে না, সামান্য প্রতিবাদও করে না। প্রতিদিন ফজরে নামাজ পড়ার জন্য ডাকতে গিয়ে শাহেদের কাছে অপমান হয়। তারপরও মাইশা প্রতিদিন শাহেদকে নামাজের জন্য ডাকে, কারণ সে জানে ধৈর্যশীলকে আল্লাহ কখনো নিরাশ করবেন না। তার বিশ্বাস, একদিন না একদিন আল্লাহ তার ডাকে সাড়া দিবেই দিবে। এই আশায় শাহেদের সব অপমান নীরবে সহ্য করে যায় মাইশা। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা। শাশুড়ির রুমে নিয়ে গেল। আসসালামু আলাইকুম, ভিতরে আসবো মা? ওয়ালাইকুম আসসালাম। মায়ের রুমে ঢুকতে আবার পারমিশন লাগে নাকি? তোকে তো বলেই দিছি যখন ইচ্ছা তখনই আমার রুমে আসতে পারবি, পারমিশনের দরকার নাই। তবুও কেন সবসময় আসার জন্য অনুমতি নিস? মা, আমরা অনেকেই মনে করি মা বাবা, ভাই বোন, সন্তানদের রুমে গেলে অনুমতি নেয়ার দরকার নাই। আমরা ভাবি ওরা তো পরিচিতই, তাহলে অনুমতি চাওয়ার কি আছে? কিন্তু মা, পরিচিত হলেই যে অনুমতি নেওয়া লাগবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে প্রবেশের পূর্বে ঘরবাসীর অনুমতি নেওয়া ওয়াজিব। এমনকি পিতামাতা, ভাই বোন ও পুত্রকন্যার রুম হলেও অনুমতি নেওয়া জরুরি। রুমে ঢোকার সুন্নত তরিকা হচ্ছে দরজার বাইরে থেকে সালাম দিবে, কিংবা সালাম দিয়ে বলবে আসতে পারি। ভিতর থেকে সাড়া না পেলে আবার সালাম দিবে। এভাবে 3 বার করবে।
তারপরও কোনো সাড়া না পেলে সেখান থেকে চলে আসবে। উল্লেখ্য যে এই সালামকে বলা হয় সালামের ইস্তিজান বা অনুমতি গ্রহণের সালাম। এই সালামের উত্তর ওয়ালাইকুমুসসালাম নয়, বরং এর উত্তর হলো রুমে প্রবেশের অনুমতি দেয়া বা না দেয়া। অনেক কিছুই জানা হলো তোর থেকে, তবে আমার একটা প্রশ্ন করার আছে। মাইশা মুচকি হাসি দিয়ে বলল, কি প্রশ্ন বলেন? যদি উত্তর জানা থাকে তবে ইনশাল্লাহ উত্তর দিব। রুমে প্রবেশ করতে বাবা মা, ভাই বোন, সন্তান সবার ব্যাপারে বললি, কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে তো কিছুই বললি না। এই ব্যাপারে ইসলামের কি একই নিয়ম নাকি ভিন্নতা আছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন মা। হ্যাঁ, এখানে একটু ভিন্নতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র যে রুমে প্রবেশকারীর স্ত্রী বা স্বামী থাকে সেখানে উক্ত প্রবেশকারীর অনুমতি গ্রহণ করা ওয়াজিব না। তবে সেখানেও কাশি দিয়ে, জুতার শব্দ করে বা কোনোভাবে সাড়া দিয়ে প্রবেশ করা মুস্তাহাব ও উত্তম। আবার স্ত্রীর সঙ্গে অন্য কেউ রয়েছে বলে নিশ্চিত জানা থাকলে বা প্রবল ধারণা হলেও অনুমতি নেওয়া জরুরি। অসংখ্য ধন্যবাদ, আজ অনেক কিছুই শিখলাম। মা, ধন্যবাদ বলে কোনো লাভ নাই। যেহেতু কোনো লাভ নাই, তাই ধন্যবাদের জায়গায় বলবেন মেয়ে হলে জাজাকিল্লাহ আর ছেলে হলে জাজাকাল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আর কোনো বিষয়ে জ্ঞান লাভ করলে বা শিখলে বলবেন আলহামদুলিল্লাহ। মাইশার কথাগুলো শুনে খুশিতে ওনার চোখ দিয়ে দুফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। কি ব্যাপার মা, আপনি কাঁদছেন কেন? আমার কোনো কথায় কষ্ট পেলেন নাকি? যদি কষ্ট পেয়ে থাকেন তবে মাফ করে দিয়েন। আরে পাগলি মেয়ে, এই অশ্রু কষ্টের না, এই অশ্রু সুখের, এই অশ্রু আনন্দের। তোর মতো মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আমরা ধন্য। আল্লাহর কাছে অসহস্র শুকরিয়া যে তোর মতো মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছে। দোয়া করি আল্লাহ তোর জ্ঞান আরও বাড়িয়ে দিক। মাইশা আর তার শাশুড়ি যখন কথা বলছিল, ঠিক তখনই মাইশার শ্বশুর রুমে প্রবেশ করে বলল, কি ব্যাপার মা মেয়ে মিলে কি করা হচ্ছে? এই তুমি হুট করে রুমে ঢুকলে কেন? হ্যাঁ, মনে রাখবে কারো রুমে ঢুকার হাতে অনুমতি নিয়ে তারপর ঢুকতে হয়। নিজের রুমে ঢুকতে আবার কিসের অনুমতি লাগবে? হ্যাঁ? শাহেদের বাবার কথা শুনে শাহেদের মা মাইশার কাছে যা যা শুনেছে সব বলল। সব শুনে শাহেদের বাবা বলল, তুমি তো দেখছি অনেক কিছুই জানো, এত কিছু কবে শিখলে? আমিও তোমার মতোই কিছুই জানতাম না, আজ আমার এই মেয়েটার কাছ থেকে এত কিছু জানতে পেরেছি। শাহেদের মাথায় হাত দিয়ে বলল, তোমার মতো মেয়ে সবার ভাগ্যে থাকে না। যাদের ভাগ্যে থাকে তারা সত্যিই অনেক ভাগ্যবান, আর যারা পেয়ে মূল্য বুঝতে পারে না তারা বড়ই দুর্ভাগা। আফসোস, আমার ছেলেটা আজও তোমায় বুঝল না। ইনশাআল্লাহ উনি একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন। আমায় শুধু একটু ধৈর্য ধরে থাকতে হবে। দোয়া করবেন বাবা, আমি যেন এই ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারি। মা, দোয়া করি আল্লাহ তোমাকে আরও ধৈর্য দান করুক আর আমার ছেলেটাকে হেদায়েত দান করুক। আমিন। শাহেদের বাবা কি একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওনার নজর পড়ল মাইশার গালের দিকে। কিরে মা, তোমার গালে ওটা কিসের দাগ? শ্বশুরের মুখ থেকে প্রশ্ন শুনে মাইশা ভ্যাবাচাকা ঠিয়ে গেল। এখন কি উত্তর দিবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। আমতা করে বলল, মানে ও কিছু না বাবা, আমি যাই, রান্না করতে হবে। এই কথা বলেই মাইশা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। তখন ওর শ্বশুর বলল, দাঁড়াও, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি কি বুঝিনি ওটা কিসের দাগ? শাহেদ কোথায়? থাক না বাবা, বাদ দেন, শুধু শুধু অনেককে বকে ঝামেলা করার কি দরকার? চুপ কর তুমি। ধমক দিয়ে বললেন, একটা কথাও বলবে না। এতদিন তোমাকে অপমান করেছে, তার প্রতিবাদ করতে চেয়েছি, কিন্তু তুমি বাধা দিয়েছ। তোমার জন্য ওকে কিছুই বলতে পারিনি, বাট আজও তোমায় গায়ে হাত তুলেছে। আজ আর কারো কথা শুনবো না। বেয়াদবটা কোথায় আছে সেটা বল। সকালে মাইশার গালে শাহেদ এত জোরে চড় মেরেছিল যে ওর গালে 5 আঙুলের দাগ উঠে গেছে, যা দেখে শাহেদের বাবা প্রচণ্ড রকম রেগে গেছে। মাইশার শাশুড়ি মাইশার কাছে গিয়ে মাইশার গাল দেখে ওনারও ছেলের প্রতি অনেক রাগ হলো। মাইশাকে উদ্দেশ্য করে শাহেদার মা বলল, তোর জন্য ওকে কিছু না বলে দিন দিন ছেলেটা জানোয়ার হয়ে যাচ্ছে, আজ ওকে একটু শাসন করা দরকার। আহারে, গালে একদম 5 আঙুলের দাগ উঠে গেছে, দেখি এদিকে আয়, মলম লাগিয়ে দিই। তারপর শাহেদের মা শাহেদের বাবাকে বলল, শাহেদ মনে হয় এখনো ঘুমিয়ে আছে, যাও ওকে গিয়ে আচ্ছা মতো বকা দিয়ে আসো। শাহেদের বাবা শাহেদের রুমে চলে গেল। কিরে, তোকে কি বললাম, এদিকে আয়, মলম লাগিয়ে দিই। থাক মা, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। বেশি বকবক না করে যা বলছি তা কর। তারপর মাইশা আর কিছু না বলে ওর শাশুড়ির কাছে গেল। চলবে ইনশাআল্লাহ। তৃতীয় পর্বের জন্য এদিকে শাহেদের মা মাইশার গালে মলম লাগিয়ে দিচ্ছে, আর ওদিকে শাহেদের বাবা চিৎকার করে শাহেদকে ডাকতে ডাকতে ওর রুমে চলে গেল। শাহেদের বাবা, শাহেদ, এই শাহেদ, কি হলো? কথা কানে যাচ্ছে না? ওঠো তাড়াতাড়ি। সকাল সকাল ওর বাবার চিৎকার শুনে শাহেদ তো একদম অবাক, মনে মনে ভাবছে, কি ব্যাপার, বাবা এভাবে ডাকছে কেন? মায়ের কিছু হলো নাকি? ভয় আর বিস্ময় নিয়ে শাহেদ ঘুম থেকে লাফিয়ে উঠল। বিছানা থেকে নেমেই ওর বাবাকে বলল, কি হয়েছে বা? ঠাস! শাহেদের কথা শেষ করার আগেই ওর বাবা ওর ডান গালে সজোরে একটা চড় মারল। শাহেদ তো পুরাই অবাক, গালে হাত দিয়ে ভাবছে, কি ব্যাপার, বাবা আমাকে মারলো কেন?
আজ পর্যন্ত যে বাবা আমাকে ধমক দিয়ে কথা বলেনি, সেই বাবা আমার গায়ে হাত তুলল। শাহেদ: কি হলো বাবা, তুমি আমাকে মারলে কেন? কি করেছি আমি? ঠাস ঠাস ঠাস। এবার বাম গালে পর পর 3টে চড় মারল। 2 গালে হাত দিয়ে অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে, মনে মনে বলছে, আরে কি মুশকিল, কথা বললেই চড় মারছে কেন? বাবা কি পাগল হয়ে গেল নাকি? তবে পাগল হোক আর না হোক, এখন আমার আর কথা বলা চলবে না। কথা বললেই আমার খবর আছে। শাহেদ চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শাহেদের বাবা: কি হলো বাবা, গালে হাত দিয়ে আছো কেন? খুব লেগেছে বুঝি? শাহেদ এবার আরও অবাক, মনে মনে বলছে, আরে আমার বাবা তো দেখি সত্যিই পাগল হয়ে গেছে। আজ ওনার কথার ধরনটা কেমন জানি পাল্টে গেছে। শুধু কি কথার ধরন, ব্যবহারটাও তো পাল্টে গেছে। কেমন রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে আবার গালের উপর কয়েকটা থাপ্পড় দিবে। না, এক্ষুনি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শাহেদের বাবা: ডাক্তারের কাছে নিতে হবে না, আমি সম্পূর্ণ ঠিক আছি। ও আল্লাহ, আমি তো কথাটা মনে মনে বলেছি, উনি আমার কথা কিভাবে শুনল? শাহেদ চড়ের ভয়ে মুখ ফুটে কিছুই বলছে না, শুধু অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বিড়বিড় করে কথা বলছে। শাহেদের বাবা: কি অবাক হচ্ছ আজকের এমন ব্যবহারে? শাহেদ: চুপ। শাহেদের বাবা: আজকের এই থাপ্পড়টা তোমাকে আরও আগেই মারা উচিত ছিল। শুধু মাইশা মায়ের জন্য চুপ করেছিলাম এতদিন। আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? শাহেদ: চুপ। শাহেদের বাবা: আজ মাইশার গায়ে হাত তুলেছ কেন? এত এত পড়ালেখা শিখে মানুষ না হয়ে জানোয়ার তৈরি হয়েছ, আর কত নিচে নামবে? ছি, তোমার মতো ছেলের বাবা হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা অনেক ভালো। ওহ, ওই গিয়েও মেয়েটার জন্য বাবা আমার গায়ে হাত তুলল? গিয়েও ভুট্টার এত সাহস বাবার কাছে আমার নামে রিপোর্ট দিচ্ছে? 2 টাকার মেয়ে, সে কিনা শাহেদ চৌধুরীর বিরুদ্ধে নালিশ করে? আজ ওকে উচিত শিক্ষা দিতে হবে, না হলে ওর সাহস আরও বেড়ে যাবে। কথাগুলো মনে মনে বলল। শাহেদের বাবা: কি হলো, রোবটের মতো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, মাইশার গায়ে হাত তুলেছ কেন? শাহেদ: চুপ। শাহেদের বাবা: ভালো করে শুনে রাখো, এরপর আবার যদি মাইশার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার ছেলে, একদম বাসা থেকে বের করে দেব। আর হ্যাঁ, এখন মাইশার কাছে গিয়ে মাফ চেয়ে আসো, যাও। কি? আমি ওই গেও ভূতের কাছে মাফ চাইব? আরও কয়েকটা থাপ্পড় খাওয়ার ইচ্ছে আছে নাকি? যা বলছি তাই করো, না হলে কি ঘটবে আশা করি বুঝতেই পারছো। শাহেদের বাবা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই মাইশা আর তার শাশুড়ি শাহেদের রুমে আসলো। থাক না বাবা, এবার এসব বাদ দিন। উনি আমার স্বামী, উনি কেন আমার কাছে ক্ষমা চাইবে? আমি... মাইশা, তুই একটা কথাও বলবি না, একদম চুপ করে থাকবি। স্বামী হয়েছে তো কি হয়েছে? স্বামীরা দোষ করলে সেটা বুঝি দোষ না? ও যেহেতু অন্যায় করেছে, তাই ক্ষমা ওকে চাইতেই হবে। কিরে, চুপ করে দাঁড়িয়ে আসিস কেন? তোর বাবা ক্ষমা চাইতে বলছে, শুনতে পারছিস না? মা, আমি ওনাকে ক্ষমা করে দিচ্ছি, প্লিজ ওনাকে এবার ছেড়ে দিন। মেয়েটা দেখছি অভিনয় করতে ভালোই পারে। বাবা মায়ের কাছে আমার বিরুদ্ধে কথা বলে এখন আমার কাছে ভালো সাজার নাটক করছে। যত সব ন্যাকামো। শাহেদ মাইশার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে কথাগুলো মনে মনে বলে আর হন হন করে বাসা থেকে বের হয়ে গেল। দেখলে কত বড় বেয়াদব, অন্যায় করেছে, অবর ও নিজেই রাগ দেখিয়ে বের হয়ে গেল। আল্লাহ, বেয়াদবটাকে কবে যে সঠিক বুঝ দান করবে কে জানে। আল্লাহ, তুমি কেন আমায় এমন বেয়াদব সন্তান দান করেছো? এর থেকে সন্তান না দিলেই ভালো হতো। বাবা, নিজের দোষ আল্লাহকে দেবেন না প্লিজ। আর হ্যাঁ, আল্লাহ অবশ্যই আপনার আমার চেয়ে ভালো জানেন যে আপনাকে নিঃসন্তান রাখলে ভালো হবে নাকি সন্তান দিলে ভালো হবে। আল্লাহর কোনো সিদ্ধান্তই ভুল নয়, তিনি সর্বজ্ঞানী, তিনি ত্রুটিহীন। তাই আবেগের বশে এসব বলে নিজেকে গুনাহগার বানাবেন না। ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, আর বলবো না। তবে আমার একটা প্রশ্ন, তুমি বললে আমার দোষে শাহেদ খারাপ হয়েছে, আমি কি দোষ করেছি? বাবা, এখন আমি রান্না করব, আর আপনিও তো এখন অফিসে যাবেন, তাই রাতে আপনাকে এ ব্যাপারে বলবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলবে ইনশাল্লাহ। চতুর্থ পর্বের অপেক্ষা। শাহেদ শুক্রবারে যেখানে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় ওখানে চলে গেল। শাহেদ অফিসের জন্য শুক্রবার ছাড়া এখানে আসতে পারে না। আজ শাহেদকে এখানে দেখে সবাই অবাক। ইরি, কি ব্যাপার মিস্টার শাহেদ, আজ এখানে? আমি স্বপ্ন দেখছি নাকি? এই, আমাকে কেউ চিমটি কাটতো? কথাটা বলেই ইরি রনির দিকে হাত বাড়িয়ে দিল। ইরির কথা শুনে রনি ইরিকে চিমটি কাটল। ইরি, না, স্বপ্ন তো নয়, তাহলে সত্যি শাহেদ ডার্লিং আমার সামনে। তা মিস্টার, আজ অফিসের রাস্তা ভুলে চলে আসছেন নাকি? ইরির কথা শুনে সবাই হো হো করে হেসে দিল।
শাহেদ কোনো কথা না বলে চেয়ারে বসে পড়ল। এবার সবাই খেয়াল করল শাহেদ কেমন মন মরা হয়ে আছে। শাহেদের মন খারাপ দেখে ইরি শাহেদের কাছে এসে বলল, ইরি, কি হয়েছে বাবু, মুড অফ কেন? শাহেদ, চুপ। কি হলো বাবু, কথা বলছো না কেন? তুমি জানো না তোমার মন খারাপ দেখলে আমার ভীষণ টেনশন হয়। প্লিজ, কি হয়েছে বলো। শাহেদ, আজ ওই গেও মেয়ের জন্য বাবা আমার গায়ে হাত তুলেছে আর অনেকগুলো কথা শুনিয়েছে। কি? আঙ্কেল তোমার গায়ে হাত তুলেছে? তাও আবার ওই ভিখারি মেয়েটার জন্য? নিশ্চয়ই মেয়েটা তোমার নামে আঙ্কেলকে উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে। বেহায়া, পাজি, নির্লজ্জ মেয়ে। কত বড় সাহস তোমার নামে আঙ্কেলের কাছে বিচার দিছে? না, এটা তো মেনে নেওয়া যাবে না। মেয়েটাকে উচিত শিক্ষা দিতে হবে। ইরির কথা শুনে বাকিরাও বলল, হ্যাঁ, ইরি ঠিক বলেছে। মেয়েটাকে এই অপমানের জন্য চরম শিক্ষা দিতে হবে। মেয়েটাকে আজই ডিভোর্স দিয়ে দে। শাহেদ, না, তা সম্ভব নয়, কারণ ওকে ডিভোর্স দিলে বাবা আমাকে বাসা থেকে বের করে দিবে। ইরি, ওকে কৌশলে আঘাত করতে হবে যাতে ও নিজ থেকেই ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। শাহেদ, কিন্তু সেটা কিভাবে সম্ভব? ইরি, মেয়েটাকে আরও বেশি বেশি কষ্ট দেওয়া শুরু করো, তবে হ্যাঁ, আঙ্কেল আন্টির সামনে না, যা করবে ওনাদের আড়ালে। শাহেদ, ধুর, তোমার কথা মতো তো এই 1 বছর ধরে ওকে কম কষ্ট দিইনি, তবুও তো মেয়েটা আমার পিছু ছাড়ছে না। মেয়েটা কি করে যে এত ধৈর্য ধরে থাকে বুঝি না। আর মা বাবার আড়ালে কিভাবে কষ্ট দিব? ইরি, উফ, তুমি দেখি কিচ্ছু মনে রাখতে পারো না, সব ভুলে যাও। তোমার যেই ফুপি দেশের বাইরে থাকে তার তো কিছুদিন আগে বেবি হইছে, আর তুমি তো বললা আঙ্কেল আন্টি ওনাদের দেখতে যাবে। আঙ্কেল আন্টি তো 1 মাসের জন্য যাচ্ছে, আর এই 1 মাসে যা করার করতে হবে, বুঝেছ? শাহেদ, 1 বছর ধরে ওকে আমার পিছু ছাড়াতে পারিনি, আর 1 মাসে কিভাবে সেটা সম্ভব? ইরি, এবার কষ্ট দেওয়ার পদ্ধতি একটু চেঞ্জ করতে হবে, তাহলেই কাজ হবে। মাইশাকে এবার রাজি হতেই হবে। শোনো, তোমাকে সময় মতো সব বুঝিয়ে দিব। এখন রেস্টুরেন্টে চলো, কিছু খাওয়া যাক। তুমি তো মনে হয় সকাল থেকে না খেয়েই আছো। শাহেদ, চলো। তারপর ওরা সবাই রেস্টুরেন্টের দিকে পা বাড়ালো। ওরা রেস্টুরেন্টে যাক, আর আমি সেই ফাঁকে ইরির পরিচয়টা আপনাদের দিয়ে দিই। আপনাদের হয়তো বুঝতে বাকি নেই ইরি শাহেদের কে। ইরি হচ্ছে শাহেদের গার্লফ্রেন্ড। ধনী পরিবারের বকে যাওয়া মেয়ে ইরি। ওর পরিবারে বাবা, মা আর ছোট এক ভাই আছে। সারাদিন ছেলেদের সঙ্গে আড্ডা দেওয়া আর শাহেদের সঙ্গে প্রেম করাই ওর নিত্যদিনের কাজ। ও হ্যাঁ, আর একটা কাজ আছে, সেটা হচ্ছে শাহেদকে সবসময় বদবুদ্ধি দেওয়া। শাহেদের মা, মাইশা, তোর জোহরের নামাজ পড়া শেষ হয়নি? মাইশা, হ্যাঁ মা, হয়েছে। শাহেদের মা, কি করছিস? মাইশা, একটা কিতাব পড়ছি মা। শাহেদের মা, পরে পড়িস, আয় আগে খেয়ে নে। মাইশা, পরে খাবো মা। শাহেদের মা, যা বলছি তাই কর, এক্ষুনি নিচে নেমে আয়। মাইশা আর কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো নিচে নেমে আসলো। মাইশা, মা, এখনও তো আপনার ছেলে খেতে আসলো না? সকালে তো না খেয়ে বেরিয়ে গেছে। শাহেদের মা, ওর খাওয়া নিয়ে তোকে চিন্তা করতে হবে না, এতক্ষণে হোটেলে গিয়ে ঠিক খেয়ে নিয়েছে, তুই এখন চুপচাপ বসে খেয়ে নে তো। তারপর মাইশা আর তার শাশুড়ি খানা খেতে বসল। সন্ধ্যা 7:30 শাহেদের বাবা অফিস থেকে ফিরল। তারপর হালকা একটু নাস্তা করে মাইশাকে বলল, শাহেদের বাবা, আমি একটু বাইরে যাচ্ছি, এশার নামাজ পড়ে ফিরব, তারপর তোমার থেকে গল্প শুনব। তুমি নামাজ পড়ে রেডি থেকো আমাকে গল্প শোনানোর জন্যে। মাইশা, ঠিক আছে বাবা। শাহেদের বাবা বাইরে বের হতে যাবে, ঠিক তখন ওনার শাহেদের কথা মনে পড়ল। এই যে মাইশামা, শাহেদ আসেনি? মাইশা, না বাবা। ও আচ্ছা। তারপর শাহেদকে শাহেদের বাবা ফোন করল। হ্যালো, শাহেদের বাবা, কোথায় আছো? এতক্ষণ বাইরে কি করছো? শাহেদ, মানে না করে এক্ষুনি বাসায় চলে আসো। শাহেদ, ঠিক আছে। তারপর শাহেদ ইরিকে ইরির বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় ফিরল। বাসায় এসে সোজা তার রুমে চলে গেল। মাইশা এশার নামাজ শেষ করে শাহেদের রুমে গেল। রাতের খাবার খাবেন না? শাহেদ শান্ত গলায় বলল, না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। শাহেদের ব্যবহার দেখে মাইশা অবাক, সেই সঙ্গে অনেক খুশি। বিয়ে হওয়ার পর আজ প্রথম মাইশার সাথে শাহেদ শান্ত মেজাজে কথা বলল। মাইশা মনে মনে বলল, যাক, এতদিনে তাহলে উনি ভালো ব্যবহার করা শিখল। বাবার হাতের থাপ্পড় খেয়ে সুবুদ্ধি হয়েছে এবার, হি হি। তারপর মাইশা খুশি মনে নিচে চলে আসলো। শাহেদের বাবা, শাহেদ কোথায়? মাইশা, বাবা, আপনার ছেলে বাইরে থেকে খেয়ে এসেছে। শাহেদের মা, কিরে, তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপার কি? মাইশা, মা, আজ আপনার ছেলে খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলল। তাই নাকি? তাহলে আজকের থাপ্পড়ে কাজ হইছে। কথাটা বলেই তিনজনে হেসে দিল। তারপর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। তিনজন একসঙ্গে খানা খেতে বসল। খানা খাওয়া শেষ করে মাইশা বলল, বাবা, আপনারা রুমে গিয়ে বসেন, আমি খাবারগুলো ফ্রিজে রেখে যাচ্ছি। শাহেদের বাবা, আচ্ছা। মাইশা সব কাজ শেষ করে ওনাদের রুমে গেল। চলবে ইনশাআল্লাহ, 5ম পর্বের জন্য অপেক্ষা ভালো করুন। লিখতে পারি না, তাই গল্পটা সাজাতে কষ্ট হচ্ছে, যার কারণে পোস্ট করতে দেরি হচ্ছে। মাইশা, আচ্ছা বাবা, আপনি কি আগে থেকেই নামাজ পড়তেন? শাহেদের বাবা, না। মাইশা, মা, আপনি কি আগে থেকে পড়তেন? শাহেদের মা, না। মাইশা,
শাহেদ যখন আপনার গর্ভে ছিল তখন কি আপনি নামাজ পড়েছেন, পর্দা করে চলেছেন, ইসলামের সব বিধান মেনে চলার চেষ্টা করেছেন, ভালো সন্তান লাভের জন্য দোয়া করেছেন? শাহেদের মা: না। মাইশা: তাহলে কি করে ভালো সন্তান পাওয়ার আশা করছেন? নামাজ, রোজা, পর্দা এবং শারিয়ার অন্যান্য নিয়মকানুন পালন না করে? যারা সিরিয়াল নিয়ে বিজি থাকবে, ইসলামের প্রতিটা নিয়ম অমান্য করবে, তাদের গর্ভের সন্তান কখনো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু হবে না। তাদের সন্তান চিত্রজগতের নায়ক নায়িকাদের মতোই হবে। আর এটাই স্বাভাবিক, কারণ মায়ের প্রভাবটা সন্তানের উপর পড়ে। আর এটা বর্তমান বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। বিজ্ঞান বলছে, যখন সন্তানের মধ্যে প্রাণের সঞ্চার হয় তখন সে তার মায়ের কার্যকলাপ দ্বারা প্রভাবিত হয়। আর জন্মের পর তো ছোট শিশুরা চরম অনুকরণ প্রিয় হয়ে থাকে। তারা সবসময়ই পরিবেশ দ্বারা প্রভাবিত হয় এবং তাদের সামনে যা করা হয় তারা সেটা অনুসরণ করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করে। হাদিসে বলা হয়েছে, সন্তানদের আল্লাহর আনুগত্যের আদেশ দেওয়া, তার অবাধ্যতা থেকে তাদেরকে নিষেধ করা, তাদেরকে আদব শেখানো এবং শারীরিক নিষিদ্ধ জিনিস থেকে তাদেরকে বিরত রাখা ওয়াজিব। কিন্তু আজ প্রায় সব বাবা মা এই ওয়াজিব পালন করে না। পালন করবেই বা কি করে? তারাই তো ইসলামের বিধান মেনে চলে না। এখন পিতামাতাই শারীরিক হুকুমের বিপরীতে চললে সন্তানরা তো এই বিষয়গুলো থেকে বঞ্চিত হবেই। আর অটোমেটিক্যালি সন্তানরাও ইসলাম থেকে দূরে সরে যাবে। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রম হয়। দেখা যায় বাবা মা খারাপ কিন্তু সন্তান ভালো, আবার বাবা মা ভালো সন্তান খারাপ, সেটা ভিন্ন কথা। তবে অধিকাংশ ক্ষেত্রে বাবা মা যেমন হয় সন্তানও তেমন হয়। যদি পিতামাতা দ্বীনদার হয় তাহলে সন্তানরা ছোটকাল থেকেই দ্বীনী পরিবেশে বড় হয়, যার পরিপ্রেক্ষিতে সন্তানরাও অধিকাংশ ক্ষেত্রে দ্বীনদারী হয়ে থাকে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হল আতরওয়ালা ও কামারের ন্যায়। আতরওয়ালা হয়তো তোমাকে কিছু দান করবে, অথবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে, অথবা তার কাছ থেকে সুবাস লাভ করবে। আর কামার হয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। তার মানে সৎ পিতামাতা সবসময়ই সৎসঙ্গীর মতো সন্তানের জন্য কল্যাণ ও উপকার বয়ে আনে। অন্যদিকে অসৎ পিতামাতা অসৎ সঙ্গীর মতো অপকার আর অকল্যাণী বয়ে আনবে। মাইশার কথাগুলো শাহেদের বাবা মা খুব মনোযোগ সহকারে শুনছে আর মনে মনে আফসোস করছে। মাইশা: বাবা, এবার বুঝলেন খারাপ সন্তানের জন্য দায়ী কে? শাহেদের বাবা মার চোখে পানি টলমল করছে। তারা আফসোস করে বলছে, কত বড় ভুলটাই না করেছি। আজ নিজেদের ভুলের কারণে আমাদের ছেলেটা ভুল পথে চলছে। শাহেদের বাবা: হ্যাঁ মা, এবার সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে। আমাদের ভুল আর শারীরিক দায়িত্ব অবহেলার কারণে আজ আমাদের ছেলে ভুলে পথে। কথাগুলো বলেই শাহেদের বাবা কেঁদে দিলেন। মাইশা: বাবা, এখন এভাবে কান্না করে কোনো লাভ নাই, তাই নামাজে কান্না করে ওনার হেদায়েতের জন্য দোয়া করেন, কারণ ছেলের জন্য পিতামাতার দোয়া সবচেয়ে বেশি কার্যকর। আল্লাহ তাআলা পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহ যে কোনো সময়ই বান্দাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা এমন কোনো সময় নির্ধারণ করে দেননি যার পরে আর মানুষের পরিবর্তন বা সঠিক পথ পাওয়া সম্ভব নয়, বরং যে কোনো সময়ই তা সম্ভব। আর হ্যাঁ, আরেকটা কাজ করবেন, আপনার ছেলেকে কাছে ডেকে ইসলামের নিয়মকানুন মানার কথাগুলো বুঝিয়ে বলবেন। ইসলাম মানলে কি লাভ আর না মানলে কি ক্ষতি, এসব ওনাকে বলবেন। শাহিদের বাবা: ঠিক আছে, তাই করব। আচ্ছা মা, অনেক রাত হয়ে গেছে, যাও এবার ঘুমিয়ে পড়ো। মাইশা: আচ্ছা বাবা। তারপর মাইশা ঘুমোতে চলে গেল। রাত ৩টার সময় ঘুমুখে তাহাজ্জুদ পড়ে একটু কুরআন তেলাওয়াত করে আবার ঘুমিয়ে পড়ল। ফজরের আজান শোনা মাত্রই আবার ঘুম থেকে উঠল। প্রতিদিনের মতো আজও শাহেদকে ডাকতে গেল। আপনাদের একটা কথা বলাই হয়নি, শাহেদ আর মাইশা আলাদা রুমে থাকে। কারণটা হয়তো আপনাদের অজানা নয়। যাই হোক, এবার চলেন দেখি আজ শাহেদকে ডাকতে গিয়ে মাইশার ভাগ্যে কি অপেক্ষা করছে। মাইশা শাহেদের রুমে গিয়ে তো অবাক। ভাবছেন অবাক কেন? কারণ আজ শাহেদের বাবা শাহেদকে নামাজের জন্য ডাকতে এসেছে। শাহেদের বাবা: শাহেদ, এই শাহেদ, আজান দিয়েছে বাবা, ওঠো তাড়াতাড়ি। শাহেদ ওর বাবার ডাক শুনে ঘুম থেকে লাফিয়ে উঠল। তারপর ভয়ে 2 গালে হাত দিয়ে ওর বাবাকে বলল, বাবা, মাইশা, আমি কিছু বলিনি। ছেলের কাণ্ড দেখে শাহেদের বাবা হেসে দিলেন। তারপর ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভয় পেও না, আজ তোমাকে মারতে বা বকা দিতে আসিনি। দুনিয়াতে যেমন আমরা একসঙ্গে আছি, মৃত্যুর পরেও যেন আমরা একসঙ্গে জান্নাতে থাকতে পারি, সেজন্যই তোমাকে ডাকতে এসেছি। শাহেদ: মানে? বাবা: মানে আজ থেকে তোমাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর নামাজ পড়ার জন্যই তোমাকে ডাকতে এসেছি। এখন তাড়াতাড়ি চলো, না হলে জামাত শুরু হয়ে যাবে। শাহেদ: মানে বাবা। শাহেদের বাবা:
টিয়ে বুঝি না, তাড়াতাড়ি চলো। শাহেদের নামাজ পড়তে যাওয়ার কোনোই ইচ্ছা নাই, তারপরেও বাধ্য হয়ে ওর বাবার সঙ্গে নামাজ পড়তে যেতে হলো। শাহেদকে নামাজে যেতে দেখে মাইশা তো ভীষণ খুশি, শাহেদের বাবা মাও অনেক খুশি। তারপর বাবা ছেলে মসজিদে আর শাশুড়ি বৌমা বাসায় নামাজ আদায় করে নিল। চলবে ইনশাআল্লাহ। 6 নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন। শাহেদ ও তার বাবা নামাজ পড়ে বাসায় আসলেন। শাহেদের কাছে আজকের সকালটা কেন জানি অন্যরকম মনে হচ্ছে। অন্যদিন সকালে ঘুম থেকে ওঠে কেমন একটা অস্থি বোধ হতো, আজ সেটা হচ্ছে বরং। আজ অনেক শান্তি বোধ করছে। শাহেদ অনেক ভেবেও শান্তি পাওয়ার কারণটা খুঁজে পেল না। আসলে শাহেদ কারণটা খুঁজে পাবেই বা কেমন করে? সে কি কখনো নামাজ পড়েছে যে জানবে নামাজে কতটা শান্তি? যারা নামাজ পড়ে তারাই কেবল জানে নামাজ পড়ে কতটা শান্তি পাওয়া যায়। মাইশা প্রতিদিনের মতো আজও নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে সবার জন্য নাস্তা বানালো। শাহেদ ও তার বাবা নাস্তা করে অফিসে চলে গেল। শাহেদের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হচ্ছে। প্রতি ওয়াক্তে ওর বাবা ওকে সঙ্গে করে নামাজ পড়তে নিয়ে যায়। দেখতে দেখতে কেটে গেল 3টি সপ্তাহ। শাহেদের প্রথম নামাজ পড়তে বিরক্ত লাগলেও এখন অনেক ভালো লাগছে। মাইশার প্রতিও এখন তার মায়া সৃষ্টি হয়েছে। এখন তার কাছে মাইশাকে আর বিরক্ত মনে হয় না, বরং ভালোই লাগে। বর্তমানে মাইশার সাথে শাহেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এটা দেখে শাহেদের বাবা তো ভীষণ খুশি, আর মাইশা তো সেই রকমের খুশি হয়েছে। এতদিনে আল্লাহ তার ডাকে সাড়া দিছে। শাহেদ অফিসের কাজ আর নামাজ নিয়ে ব্যস্ত থাকায় 3 সপ্তাহ ধরে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেতে পারেনি। এদিকে শাহেদকে দেখতে না পেয়ে ইরি একদম পাগল হয়ে গেছে। শাহেদ কেন আসেনি সেটা জানার জন্য ইরি শাহেদকে ফোন করল। হ্যালো, কেমন আছো ইরি? তুমি জানো না তোমাকে ছাড়া আমি কেমন থাকতে পারি? বউকে পেয়ে আমায় ভুলে গেছো বুঝি? আরে কি বলো, ভুলে যাব কেন? তোমাকে কি ভুলতে পারি বলো? মিথ্যা বলে আমাকে বোকা বানানোর একদম চেষ্টা করবে না। আমি বাচ্চা না যে কিছুই বুঝি না। আরে কি মুশকিল, মিথ্যা বলবো কেন? আমি সত্যিই বলছি, তোমাকে আমি ভুলিনি। তাহলে 3টা শুক্রবার পার হয়ে গেল, তবু আসলা না কেন? সরি, আসলে বাবা কাল ইংল্যান্ড ফুপির ওখানে যাবে, তাই অনেক ব্যস্ত আছি। এতই বিজি যে আমাকে একটা কল করারও তোমার সময় নাই। আমি বুঝে গেছি তুমি আমায় আর ভালোবাসো না। থাকো তুমি তোমার কাজ নিয়ে। কান্না করতে করতে বলল, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, কল না করার জন্য কানে ধরে সরি বলছি। প্লিজ এবারের মতো মাফ করে দাও। কি হলো, কিছু বলছো না কেন? আরে বাবা, সরি বললাম তো, প্লিজ আর রেগে থেকো না, প্লিজ। মাফ করতে পারি, তবে এক শর্তে। প্রমিস করো তুমি যতই বিজি থাকো না কেন তবুও প্রতিদিন আমাকে ফোন করবে। ওকে ডিয়ার, আই লাভ ইউ টু। বাই বাই। পরের দিন মাইশা ও শাহেদ ওর মা বাবাকে বিদায় জানাতে এয়ারপোর্টে গেল। শাহেদের বাবা, শাহেদ 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না কিন্তু, সময় মতো নামাজ আদায় করে নিবা। ঠিক আছে বাবা। আর মাইশার সঙ্গে ভুলেও বাজে ব্যবহার করবেন না, ওর খেয়াল রাখবে। অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে, বেশি রাত করে বাইরে থাকবে না, নিজের প্রতিও খেয়াল রেখো। আচ্ছা বাবা। তারপর মাইশাকে উদ্দেশ্য করে বলল, সাবধানে থেকো মা, আর শাহেদ যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে আমাকে সঙ্গে সঙ্গেই জানাবে। নিজের প্রতি খেয়াল রেখো। ঠিক আছে বাবা, আপনারা নিজেদের প্রতি খেয়াল রেখিয়েন। মাইশার চোখে পানি ছলছল করছে। এই দেখো পাগলি মেয়ে, আবার কান্না করছিস। কান্না করছিস কেন? মাত্র তো 1টা মাস। কান্নাকাটি করিস না, তোর চোখের পানি নয়, মুখের মিষ্টি হাসি দেখে বিদায় নিতে চাই। কথাটা বলে মাইশার চোখের পানি মুছে দিল। তারপর আবার বলল, ভালোভাবে থাকিস, আর হ্যাঁ, ঠিকমতো খাওয়া দাওয়া করবি। আর আমার বাদর ছেলে কিছু করলে নিজের মাঝে লুকিয়ে না রেখে অবশ্যই আমাদের জানাবি। আর এই যে আমার গুণধর পুত্র, তোর বাবা যা যা বলল সেসব অক্ষরে অক্ষরে পালন করবি। আচ্ছা, ভালো থাকিস তোরা, আল্লাহ হাফেজ। তারপর শাহেদের বাবা মা বিদায় নিয়ে চলে গেলেন। শাহেদ মাইশাও বাসায় আসার উদ্দেশ্যে গাড়িতে উঠল। মাইশা মন খারাপ করে গাড়িতে বসে আছে। কিছু দূর আসার পর শাহেদ কি মনে করে গাড়ি থামালো। তারপর মাইশাদে বলল, তুমি বসো, আমি একটু আসছি। মাইশা মাথা নেড়ে জবাব দিল, আচ্ছা। 10 মিনিট পর শাহেদ গাড়িতে উঠল। হাতে করে অনেকগুলো চকলেট আর 3টা আইসক্রিম নিয়ে এসছে। শাহেদ একদিন ওর মায়ের কাছে শুনেছিল মাইশা চকলেট আইসক্রিম খুব পছন্দ করে। আজ ওর বাবা মা চলে যাওয়ায় মাইশার মন খুব খারাপ, তাই ওকে খুশি করার জন্য নিয়ে এসেছে। তারপর 2টো আইসক্রিম আর সব চকলেট মাইশার দিকে বাড়িয়ে দিল। মাইশা অবাক হয়ে শাহেদের দিকে তাকিয়ে আছে। শাহেদ, কি হলো, তাকিয়ে থেকে কি দেখছ? নাও ধরো।
আপনি একটা নিলেন আর আমাকে যে দুটো দিলেন? কারণ তুমি আইসক্রিম খুব পছন্দ করো তাই, আর আমার তেমন একটা ভালো লাগে না। আপনি কি করে জানলেন আমি আইসক্রিম চকলেট পছন্দ করি? তুমি তো পিচ্চি মেয়ে, আর পিচ্চিরা তো সবসময় চকলেট আইসক্রিম পছন্দ করে, এটা সবাই জানে, তাই নতুন করে জানার কিছুই নাই। কথাটা বলেই শাহেদ মুচকি হাসল। মাইশা একটু অভিমানী সুরে বলল, আমি পিচ্চি মেয়ে, আমাকে দেখে আপনার পিচ্চি মনে হচ্ছে? তাহলে আপনার চোখের পাওয়ার কমে গেছে, তাই বড় জিনিসকে ছোট মনে হচ্ছে। আপনি তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখান। মাইশার কথা শুনে শাহেদ আর হাসি থামিয়ে রাখতে পারল না। হা 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 হা। কি হলো, হাসছেন কেন? হাসবো না তো কি, তোমার মতো কান্না করব? কি, আমি কান্না করি? তুমি তো পিচ্চি, আর পিচ্চিরা তো সবসময় কান্না করে, এতে অবাকের কি আছে? আবার আমাকে পিচ্চি বললেন? আমি পিচ্চি, আর আপনি কি বুড়া? আমি বুড়া। আর শুনো, আজ থেকে তোমাকে পিচ্চি বলেই ডাকবো। আচ্ছা যান, ডাকেন, আমিও তাহলে আপনাকে বুড়া বলে ডাকবো। হি হি হি। এসব কথা বলতে বলতে তারা বাসায় চলে আসলো। ইনশাআল্লাহ চলবে। 7 নম্বর পর্বের জন্য তেশার নামাজ পড়ে বাসায় আসলো। শাহেদ, তোমার নামাজ পড়া শেষ? মাইশা, হ্যাঁ। শাহেদ, আচ্ছা তুমি বসে থাকো, আমি আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলে আসছি। মাইশা, আচ্ছা। তারপর শাহেদ ছাদের উপর গিয়ে ইরিকে ফোন করল। ইরি, হ্যালো সুইটহার্ট, কেমন আছো? শাহেদ, ভালো আছি, তুমি কেমন আছো? ইরি, এতক্ষণ ভালো ছিলাম না, বাট এখন অনেক 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 ভালো আছি। শুনো, কাল আমার সঙ্গে তোমাকে দেখা করতে হবে। কতদিন হলো তোমাকে দেখিনি, তোমাকে না দেখলে আমার কিচ্ছু ভালো লাগলে না। শাহেদ, কাল তো অফিসের কাজ নিয়ে একটু বিজি থাকব। ইরি, আমি কোনো কথা শুনতে চাই না, কাল তুমি দেখা করবে ব্যাস। শাহেদ, আচ্ছা ঠিক আছে, দেখা করার চেষ্টা করব। ইরি, চেষ্টা নয়, আমার সঙ্গে কাল দেখা করতেই হবে। শাহেদ, আচ্ছা ঠিক আছে। ইরি, থ্যাংক ইউ বাবু। শাহেদ, আচ্ছা এখন রাখি, বাই। ইরি, বাই। শাহেদ কথা বলা শেষ করে নিচে নেমে এসে মাইশার রুমে গেল। মাইশা বসে বসে একটা কিতাব পড়ছিল। হঠাৎ শাহেদ ওর রুমে যাওয়ায় মাইশা ভূত দেখার মতো চমকে উঠল। মাইশা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফু ফু, এরকম হুট করে কেউ রুমে প্রবেশ করে নাকি? শাহেদ, আহারে ভয় পাইছো বুঝি? মাইশা, ভয় পাবো না, এরকম ভূতের মতো রুমে প্রবেশ করলে কে না ভয় পাবে? শাহেদ, ওহো, আমার আগেই বোঝা উচিত ছিল, পিচ্চি মানুষেরা তো আবার ভয় বেশি পায়। সরি, ভীতু পিচ্চি। মাইশা, ভূত বুইরা। শাহেদ, নাইস নেম। মাইশা, হা, বন্ধ করে এবার খেতে চলেন। শাহেদ, চলো। তারপর রাতের খাবার খেয়ে দুজনে 2 রুমে ঘুমাতে চলে গেল। শাহেদ শুয়ে শুয়ে মাইশা আর ইরির কথা ভাবছে। মাইশা, ইরি দুজনই তো আমায় ভালোবাসে, এভাবে দুজনের সঙ্গে সম্পর্ক রাখা কি আমার ঠিক হচ্ছে? এখন আমার কি করা উচিত? মাইশাকে নিয়ে সংসার করা নাকি ইরিকে নিয়ে সংসার করা? একজনকে গ্রহণ করলে অপরজন কষ্ট পাবে, আমি এখন কোন দিকে যাব? অবশ্য একটা জিনিস আমি ভালো করেই খেয়াল করেছি, ইরির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, আর মাইশার সঙ্গে মাত্র কয়েক দিনের। বাট তবুও মনে হয় ইরির চেয়ে মাইশা আমার বেশি আপন। মাইশার সঙ্গে কথা বলার সময় যে শান্তি অনুভব করি, ইরির সঙ্গে কথা বলার সময় সেই শান্তিটা খুঁজে পাই না। তাহলে কি আমার উচিত ইরির সাথে সম্পর্ক শেষ করে মাইশাকে নিয়ে সংসার করা? এসব ভাবতে ভাবতে কখন জানি শাহেদ ঘুমিয়ে পড়ে। হঠাৎ ওর গায়ে কিছু পড়ায় হুড়মুড় করে ঘুম থেকে উঠল। শাহেদ, ওই পিচ্চি, মাঝরাতে এসে কি শুরু করছো? আমার গায়ে পানি দিয়ে এত সুন্দর ঘুমটা নষ্ট করলা কেন? মাইশা, মনে হচ্ছে আপনার ঘুম এখনো ভাঙেনি, আরও কয়েক গ্লাস পানি দিতে হবে। এখন ভোর আর আপনি বলেন কিনা মাঝরাত, তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে যান। শাহেদ, ওহ, ফজর হয়ে গেছে, তা পানি দিয়ে ঘুম থেকে ওঠাতে হবে নাকি? ভালো করে ডেকে ওঠালেই পারতা। ভ্যাংচি কেটে কথাটা বলল। জানেন কতক্ষণ ধরে আপনাকে ডাকছি, আপনি না উঠে তখন থেকে বলেই যাচ্ছেন মাঝরাতে বিরক্ত করো না, ঘুমাতে দাও। উঠছেন না দেখে অবশেষে পানির সাহায্য নিছি। শাহেদ, প্রথমবার তাই মাফ করে দিলাম, এরপর পানি দিলে তোমাকেও পানি দিয়ে ভিজাবো বলে দিলাম। তাই নেক্সট টাইম আর পানি দিবা না। মায়েশা, নেক্সট টাইম ঘুম থেকে না উঠলে 1 জগ গরম পানি আপনার গায়ে ঢালব। শাহেদ, গরম পানি? মায়েশা, গরম পানি। এবার তাড়াতাড়ি মসজিদে যান। অতপর শাহেদ মসজিদে চলে গেল। নামাজ পড়ে এসে শাহেদ ওর রুমে চলে গেল। মায়েশা নাস্তা বানিয়ে শাহেদকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেল। মায়েশা কয়েকবার শাহেদকে ডাকার পর শাহেদের গায়ে হালকা ধাক্কা দিয়ে বলল, এই যে শুনছেন? এবার শাহেদের ঘোর কাটল। শাহেদ, তুমি কখন এলে? মায়েশা, একটু আগে এসেছি। শাহেদ, কিছু বলবে? মায়েশা, নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসেছি। ও আচ্ছা, চলো। মায়েশা, কি ব্যাপার, না খেয়ে চুপ করে বসে আছেন কেন? শাহেদ, মায়েশা,
কি হলো, আমার কথা শুনতে পাচ্ছেন না? শাহেদ: ও হ্যাঁ, কিছু বলছিলে? মাইশা: খাবার না খেয়ে কি ভাবছেন? শাহেদ: না কিছু না। কথাটা বলেই শাহেদ নাস্তা খেতে লাগল। মাইশা মনে মনে ভাবছে, হঠাৎ করে ওনার কি হলো, কি এত চিন্তা করছে? ও মনে হয় মা বাবার কথা ভাবছে। তারপর মাইশাও খাবার খেতে লাগল। শাহেদ খাবার খেয়ে রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসের সব কাজ শেষ করে আসরের নামাজ পড়ে ইরির সঙ্গে দেখা করতে গেল। শাহেদকে দেখে ইরি তো ভীষণ খুশি, মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। ইরি: থ্যাংক ইউ সুইটহার্ট, আমার কথা রাখার জন্য অনেক ধন্যবাদ। তা কেমন আছো? শাহেদ: ভালো আছি, তুমি? ইরি: উফ, আমাকে আমার জিজ্ঞেস করছো? তুমি জানো না, তুমি আমার পাশে যতক্ষণ থাকো ততক্ষণ আমি খুব ভালো থাকি। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। তুমি প্লিজ তাড়াতাড়ি ওই গেও ভূতটাকে তাড়িয়ে আমাকে তোমার ঘরে নেওয়ার ব্যবস্থা করো। শাহেদ: ইরি: তোমার বাবা মা তো 1 মাস পর চলে আসবে, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, সো যা করার তাড়াতাড়ি করতে হবে। 1 মিনিটও আমাদের নষ্ট করা চলবে না, বুঝেছ? শাহেদ: কি ব্যাপার, তুমি চুপ কেন? শাহেদ আমতা আমতা করে বলল, ইরি, আমাকে তুমি মাফ করে দিও প্লিজ। ইরি: মানে? শাহেদ: আসলে ইরি, আমি মাইশাকে মনে হয় ভালোবেসে ফেলেছি। হোয়াট? কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো, আমাকে ভুলে থাকতে তোমার অনেক কষ্ট হবে, বাট তবুও বলছি, আমায় তুমি ভুলে যাও ইরি। ইরি: ভুলে যাও বললেই কি ভুলে যাওয়া যায়? ভুলে যাওয়া কি এত সোজা? কান্না করতে করতে বলল। শাহেদ: না, সোজা নয়, আবার অসম্ভবও নয়। মানুষ ইচ্ছা করলে সব পারে। ইরি: ওই গ্রাম্য মেয়েটার মাঝে কি এমন আছে যা আমার মাঝে নাই? ওর মাঝে কি এমন পেলে যার কারণে আমাকে ছেড়ে ওর কাছে থাকতে চাও? আমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শাহেদ: দেখো ইরি, আমি বিষয়টা নিয়ে সারা রাত সারাদিন ভেবেছি। সবকিছু ভেবেচিন্তে আমার মনে হলো আমাদের দুজনকে ভুলে যাওয়াই সবচেয়ে বেটার হবে। যদিও কিছু সময়ের জন্য কষ্ট পাবো, বাট পরে সব ঠিক হয়ে যাবে। ইরি চুপচাপ বসে কান্না করছে। তারপর কি একটা ভেবে বলল, আচ্ছা, তোমায় ভুলে যাব, তবে একটা রিকোয়েস্ট, আমার সঙ্গে তোমার বন্ধুত্বের সম্পর্ক রাখতে হবে। কি হবে তো আমার বন্ধু? শাহেদ মুচকি হেসে বলল, আজ থেকে তাহলে আমরা দুজন বন্ধু। আচ্ছা এখন যাই, তুমিও যাও, মাইশা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। শাহেদ: আচ্ছা, ভালো থেকো, বাই। ইরি: বাই। শাহেদ কথা বলা শেষ করে নিচে নেমে এসে মাইশার রুমে গেল। ইরি দাঁড়িয়ে গাড়ি শাহেদের চলে যাওয়া দেখছে আর মনে মনে ভাবছে, শাহেদ বাবু, আমি আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। ইরি কখনো হারতে শেখেনি। আমি তো এত সহজে ওই গেঁয়ো ভূতটার কাছে হার মানবে না। আমি তোমাকে কারো হতে দেব না। মাইশা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চায়, তাই না? মাইশাকে তো আমি দেখে নেব। আজ থেকে আমার নতুন খেলা শুরু চলবে। ভালোই কাটছিল মাইশা আর শাহেদের দিনগুলো। একদিন শাহেদ অফিসে কাজ করছিল, এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল ইরি কল করেছে। শাহেদ কল রিসিভ করল। ইরি: হ্যালো জান, কেমন আছো? ওপস, সরি, প্লিজ ডোন্ট মাইন্ড, ভুলে জান বলে ফেলছি। আসলে পুরানো অভ্যাস তো, তাই বলে ফেলছি। শাহেদ: ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। ইরি: থ্যাঙ্কস, কি করছো? শাহেদ: অফিসে কাজ করছি। ইরি: শুনো, আজ সন্ধ্যায় মাইশাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে। শাহেদ: কেন? ইরি: আমাকে ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কিছু ভুলে গেছো নাকি? তুমি আমার সবচেয়ে বেস্ট বন্ধু, আর সেই তুমিই ভুলে গেলে আজ আমার বার্থডে। ওহ শিট, মনেই ছিল না। আই এম এক্সট্রিমলি সরি। আসলে বাবা নাই, যার কারণে সব দিক আমাকে একা সামলাতে হচ্ছে। কাজের চাপে আজকাল সব কিছু ভুলে যাচ্ছি, প্লিজ রাগ করো না। ইরি: আমি জানি আঙ্কেল না থাকায় তোমার কাজ বেড়ে গেছে, তাই বলে আমার বার্থডে তোমার মনে থাকবে না এটা আমি আশা করিনি। যাই হোক, সন্ধ্যায় কিন্তু তোমরা দুজন অবশ্যই আসবে, না আসলে অনেক কষ্ট পাব। শাহেদ: মাইশাকে হঠাৎ ইনভাইট করার কারণটা জানতে পারি কি? ইরি: যেই মেয়ে তোমাকে এতটা চেঞ্জ করে দিছে তাকে দেখতে বড্ড ইচ্ছা করছে। তোমার সেই আদর্শ স্ত্রীকে দেখে চক্ষু শীতল করতে চাই। শাহেদ: বাট মাইশাকে তো কখনো অনুষ্ঠানে যেতে দেখিনি, সে যদি যেতে না চায়? হা। শাহেদ: হাসছ কেন? এরি: মাইশা কি তোমাকে ভালোবাসে না? শাহেদ: হ্যাঁ বাসে, অনেক ভালোবাসে। এরি: তাহলে আসবে না কেন? যে মাইশাকে ভালোবেসে তুমি নিজেকে এতটা চেঞ্জ করেছ, সেই মাইশা তোমাকে ভালোবেসে তোমার একটা রিকোয়েস্ট রাখতে পারবে না? শাহেদ: কিন্তু। এরি: কোনো কিন্তু নয়, সে যদি তোমায় ভালোবাসে তবে সে অবশ্যই রাজি হবে, আর রাজি না হলে ভাবব সে তোমাকে ভালোবাসে না। তুমি তোমার স্ত্রীর ভালোবাসা যাচাই করতে চাও না? শাহেদ: হ্যাঁ চাই।
ইরি, তাহলে যা যা বলছি তা তা করো। শাহেদ, ওকে, বলো কি করতে হবে। শাহেদকে কি কি করতে হবে ইরি সব শিখে দিল। এরি, কি পারবে তো? শাহেদ, পারবো। এরি, গুড, ওকে বাই। শাহেদ, বাই। ওহ সরি, বাই না, মুসলিমদের বাই দেওয়া উচিত না, সালাম দেওয়া উচিত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এরি, বাহ, আদর্শ স্ত্রীর সহবতে থেকে অনেক কিছুই শিখে গেছ। শাহেদ, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, উত্তর দাও। এরি, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। এরি ফোন কেটে দিয়ে হাসছে আর মনে মনে বলছে, শাহেদ, তুমি আমার পাতানো ফাঁদে পা দিয়ে ফেলেছ। আমি মাইশার ব্যাপারে সব তথ্য জোগাড় করেছি। আমি খুব ভালো করেই জানি মাইশা জীবনেও এই অনুষ্ঠানে আসতে রাজি হবে না। শাহেদ, তুমি আসলেই অনেক বোকা। এত সহজে আমার ফাঁদে আটকা পড়বে ভাবতেই পারিনি। এবার খেলা জমবে। মাইশা, এবার দেখব কি করে তুমি জিতো। শাহেদ অফিসের কাজগুলো শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসলো। মাইশা, কি ব্যাপার, আজ তাড়াতাড়ি চলে আসলেন? শাহেদ, আমার এক বন্ধুর বার্থডে আজ, ওর বার্থডে পার্টিতে যেতে হবে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। তুমি রেডি হও তাড়াতাড়ি। মাইশা, শাহেদ, কি ব্যাপার, এমন অবাক হয়ে দাঁড়িয়ে আছো কেন? মাইশা, আমি রেডি হব মানে কি? শাহেদ, ওরা আমাদের দুজনকেই ইনভাইট করেছে। মাইশা, সরি, আমি যেতে পারবো না, আর আমি চাই আপনিও যেন না যান। শাহেদ, যাব না মানে? মাইশা, দেখুন, ইসলামে এসব জন্মদিন পালন করা হারাম, আর পার্টিতে অনেক মানুষ আসবে, যেখানে গেলে পর্দার খেলাপ হবে। শাহেদ, দেখো, আমি ইরিকে কথা দিয়েছি যে আমরা দুজনেই যাব। এখন যদি না যাই তাহলে সে মন খারাপ করবে। মাইশা, আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে খুশি করতে পারবো না আমি। শাহেদ, মাত্র তো কয়েক ঘন্টার ব্যাপার, একটু পর তো চলেই আসব। তোমাকে তো সারা রাত ওখানে থাকতে হচ্ছে না। দেখো, আমি অনেক বড় মুখ করে ইরিকে কথা দিয়েছি। এখন তুমি না গেলে আমি ইরির কাছে ছোট হয়ে যাব। তুমি চাও আমি অন্যের কাছে ছোট হয়ে যাই? মাইশা, কয়েক ঘন্টা কেন, আমি জেনে বুঝে 1 সেকেন্ডের জন্যও হারাম কাজে লিপ্ত হতে চাই না। যে আল্লাহ আমাদের এত নিয়ামত দান করেছেন, সে আল্লাহর নাফরমানি করতে আমি রাজি নয়। আর আল্লাহর কাজ করতে গিয়ে মানুষের কাছে ছোট হলে সেটাকে ছোট হওয়া বলে না, বরং সেটাই প্রকৃত বড়ত্বের কাজ। শাহেদ, তার মানে তুমি আমার রিকোয়েস্ট রাখবে না? মাইশা, সরি, আমি আল্লাহর বিধান ভঙ্গ করে কারো রিকোয়েস্ট রাখতে পারবো না। ওখানে যাওয়া হালাল হলে রিকোয়েস্ট রাখতাম, বাট ওটা হারাম, তাই। শাহেদ, উফ, তুমি দেখছি সব ক্ষেত্রেই ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করছো। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা হারাম, ওটা হারাম। সবই যদি হারাম হয় তাহলে হালাল কোনটা? ইসলাম ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম? এ কেমন শ্রেষ্ঠ ধর্ম যে সব কিছুতে বাধা দেয়? একটু স্বাধীনভাবে চলব, তার কোনো উপায় নাই। এত বাধা নিয়ে কি সুখী জীবনযাপন করা যায় নাকি? মাইশা, একটু বোঝার চেষ্টা করুন, এই সুন্দর জীবনটা আমাদের নয়। আল্লাহ তাআলা দয়া ও মায়া করে আমাদেরকে এই সুন্দর জীবনটা দান করেছেন। যেহেতু এ জীবন আল্লাহ দান করেছেন, সেহেতু এই জীবনকে আল্লাহর বিধান মতে পরিচালনা করা আমাদের উচিত। নিজের স্বাধীন মতে চলা হবে চরম বোকামি। আল্লাহ আমাদের ভালোবেসে সৃষ্টি করেছেন, আর আমাদের ভালোর জন্যই ইসলামিক বিধান নির্ধারণ করেছেন। সুখের আশায় ইসলামের নিয়মের বাইরে চলা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ইসলাম মেনে চললেই প্রকৃতি সুখ পাওয়া যায়। ইসলাম ধর্মই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মই একমাত্র শান্তির ধর্ম। শাহেদ, ব্যাস, অনেক লেকচার দিয়েছ, এবার বন্ধ করো। মাইশা শাহেদের ধমক খেয়ে ভয় পেয়ে গেল, সেই সঙ্গে অবাকও হল। সে বুঝে উঠতে পারছে না হঠাৎ শাহেদ আগের মতো আচরণ কেন করছে। শাহেদ, শেষবারের মতো জানতে চাই, তুমি যাবে কি না? মাইশা, প্লিজ বোঝার চেষ্টা করেন, এসব অনুষ্ঠানে যাওয়া ঠিক নয়। শাহেদ, এত কাহিনী শুনতে চাই না, হ্যাঁ অথবা না, যে কোনো একটা বলো। মাইশা, দুঃখিত, আমি যেতে পারবো না। শাহেদ আর কিছু বলল না, রাগে হনহন করে বাসা থেকে বের হয়ে চলে গেল। ইরি, কি ব্যাপার, শাহেদ এখনও আসলো না? একটা কলও করল না? তাহলে মনে হয় প্যাঁচ লেগে গেছে। হা, একটা ফোন করে দেখি বেচারা কোথায়। 9 নম্বর পর্বের জন্য অপেক্ষা করে ঘুমিয়েছিলাম, ঠিক তখনই আম্মু এসে বলল, আম্মু, এই আয়েশা, উঠো, তোমার আন্টি তোমার সাথে কথা বলবে। আম্মু, আমাকে ঘুমাতে দাও তো, আমি এখন কারো সাথে কথা বলতে পারবো না। আন্টিকে বলে দাও আমি পরে কথা বলবো। তোমার আন্টি তোমার সাথে কি যেন জরুরি কথা বলবে, ওঠো তাড়াতাড়ি। ধ্যাত, এক কথা বারবার বলতে ভালো লাগে না,
বলছি তো পরে কথা বলবো, বিরক্ত করো না তো, শান্তিতে একটু ঘুমাতে দাও। আন্টি, আপু, আশো কি ঘুমিয়ে আছে? হ্যাঁ, এত ডাকছি তবুও উঠছে না। আচ্ছা মাইশা, তুই আশুকে কি বলতে ফোন করেছিস? কথাটা কি আমাকে বলা যায় না? বলা যাবে না কেন? অবশ্যই যাবে। তাহলে বলে ফেল, কি কথা বলতে চাস? আশুর এক বান্ধবী খুব ভালো লয়ার, ওর ওই বান্ধবীর ফোন নাম্বারটা নিব তাই। কেন, ওর নাম্বার কি করবি? আসলে আপু, আমি শাহেদকে ডিভোর্স দিতে চাই, সেই জন্য। হ্যাঁ, কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে? ডিভোর্স দিবি মানে? আম্মু আমাকে ডাকতে এসে আর বের হয়নি, আমার রুমেই দাঁড়িয়ে থেকে মাইশা আন্টির সঙ্গে লাউড স্পিকারে কথা বলছিল, যার ফলে আম্মুদের কথাগুলো আমি শুনতে পারছিলাম। ডিভোর্সের কথা শুনে আমার ঘুম পুরোপুরি ভেঙে গেলে শুয়ে শুয়ে ওদের কথাগুলো শুনতে লাগলাম। হ্যাঁ আপু, আমার মাথা ঠিক আছে, আমি ওনার সঙ্গে আর সংসার করতে চাই না, অনেক সহ্য করেছি, আর না, এবার আমি মুক্তি চাই। আমি কি সত্যিই মাইশার সঙ্গে কথা বলছি, নাকি অন্য কারো সাথে কথা বলছি? যেই মেয়ে হাজারো অত্যাচার মুখ বুজে সহ্য করে এসেছে, সে আজ এত প্রতিবাদী হলো কি করে? আপু, পরিস্থিতি মানুষকে অনেক পাল্টে দেয়, পরিস্থিতি আমাকেও বদলে দিয়েছে। ওদের কথার মাঝে আমি বিরক্তিকর ভাব নিয়ে বলে উঠলাম, ধ্যাত, আমার এত সুন্দর ঘুমটা দুজন মিলে নষ্ট করে দিল। দেখতেছে আমি ঘুমিয়ে আছি, অথচ সেই তখন থেকে আমার রুমে বকবক করেই যাচ্ছে। আরে বাবা, বাইরে কি জায়গার অভাব পড়েছে নাকি যে আমার রুমেই কথা বলতে হবে? আপু, আশু ঘুম থেকে ওঠে ঝগড়া করছে নাকি? হ্যাঁ। মাইশা, ফোনটা পাগলিটার কাছে দাও তো। তারপর আম্মু ফোনটা আমাকে দিয়ে বলল, নাও, তোমার আন্টির সঙ্গে কথা বলো। ওই, তোর খেয়ে দেয়ে কাজ নাই নাকি? কখন কাকে ফোন করতে হয় সেই জ্ঞানটুকুও নেই তোর? না, নেই। আমার যখন খুশি তখন তোকে ফোন করব। এবার থেকে তুই যখন যখন ঘুমিয়ে থাকবি তখন তখন ফোন করে তোর ঘুম নষ্ট করে দিব। এই গেঁয়ো ভূত, তোর সাহস কি করে হয় রে আমাকে তুই করে বলার? আমাকে সম্মান দিয়ে কথা বল, নেক্সট টাইম যেন তুই করে বলতে না শুনি। কথাটা একটু জোরে জোরেই বললাম। মাইশা প্রথমে ভেবেছিল আমি মজা করছি, পরে যখন দেখল আমি চিৎকার চেঁচামেচি করে বলছি, তখন সে অবাক হয়ে গেল। কি ব্যাপার আশু, তুই হঠাৎ এমন ব্যবহার করছিস কেন? তোর কি মন খারাপ নাকি? আবার আমাকে তুই করে কথা বলছিস? বললাম না তোর মতো গেঁয়ো ভিত যেন আমাকে তুই করে না বলে? একবার বললে কি বুঝতে পারিস না নাকি? আর তুই কি প্রধানমন্ত্রী যে তোর সাথে এমন ব্যবহার করা যাবে না? তোর মতো গেঁয়ো ভূতের সঙ্গে আমার মতো মেয়ে কথা বলছে, এটাই অনেক, বুঝলি? শুন, আমি তোর চাকর না যে যখন তখন ফোন করে আমাকে বিরক্ত করবি। মাইশা আমার কথা শুনে আবারও অবাক হয়ে গেল, আমাকে কি বলবে ভেবে পাচ্ছে না। একটু পর কান্না করতে করতে বলল, সরি, আর তুই করে বলবো না, আমার ভুল হয়ে গেছে। মনে থাকে জানো। আর হ্যাঁ, আমি সমাজসেবক না যে সবার সেবা করে বেড়াবো। তোর সমস্যা, সো তুই নিজেই সমাধান বের কর, আমি কাউকে হেল্প করতে পারবো না। আর একটা কথা, আমাদের বাসায় আর কখনো ফোন করবি না, তাহলে অনেক খুশি হব। কথাটা বলেই ফোন কেটে দিলাম। আম্মু এতক্ষণ অবাক হয়ে আমার কথাগুলো শুনছিল। ফোন কাটার সঙ্গে সঙ্গে সজোরে একটা থাপ্পড় মারল আমার গালে। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আমাকে মারলে কেন? কেন মারলাম বুঝতে পারছো না? তোমার সাহস হলো কি করে মাইশার সঙ্গে এমন বাজে ব্যবহার করার? বড় হয়ে কি দিন দিন অসভ্য হচ্ছ? ছি তুমি! আম্মুর কথা শেষ করার আগে আমি বলে উঠলাম, আমি যা করেছি একদম ঠিক করেছি, বাট তুমি আমাকে চড় মেরে ঠিক করনি। আম্মু আমার কথা শুনে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, তারপর আমার রুম থেকে বের হয়ে গেল। আমি বসে বসে ভাবছি, এই মাইশার জন্য আমাকে বিনা কারণে থাপ্পড় খেতে হলো। সব দোষ ওই মেয়েটার। ওর জন্য যেহেতু মার খেয়েছি, তাই ওকে এখন বকা দিব, না হলে শান্তি পাবো না। কথাগুলো মনে মনে ভেবে মাইশা আন্টিকে ফোন করলাম। এদিকে মাইশা বসে বসে কান্না করছে। আয়েশা, তুই আমার বোনের মেয়ে হলেও আমাদের সম্পর্ক তো বেস্ট ফ্রেন্ডের মতো। বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে কিভাবে পারলি এমন ব্যবহার করতে? তোর প্রতিটি কথা তীরের মতো আমার কলিজায় বিদ্ধ হয়েছে রে। আমারই ভুল, এই ভর দুপুরে তোকে কল দিয়ে বিরক্ত করা আমার একদমই ঠিক হয়নি। মাফ করে দিস, আর কখনো তোদের বিরক্ত করব না রে, কখনো না। আল্লাহ, জানি না আর কত কষ্ট আমার ভাগ্যে আছে। আল্লাহ, আমায় কষ্ট যত দিবে দাও, কোনো সমস্যা নাই, তবে কষ্ট সহ্য করার ধৈর্য দাও। আল্লাহ, জানি না কোন পরীক্ষায় আমায় ফেলেছ। হে আল্লাহ, আমায় তুমি তোমার পরীক্ষায় পাশ করার তৌফিক দাও। নিজের আপন মানুষগুলো আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তুমি মুখ ফিরিয়ে নিও না গো আল্লাহ। তুমি যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি কার কাছে যাব গো আল্লাহ? তুমি ছাড়া তো আমার কেউ নাই। হঠাৎ মাইশার ফোন বেজে উঠল।
আশু ফোন করেছে নিশ্চয়ই। আশু ওর ভুল বুঝতে পেরেছে, সরি বলার জন্যই মনে হয় ফোন করেছে। মনে মনে এসব ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করল। মাইশা ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই ওকে ঝাড়ি দিতে শুরু করলাম। একে তো আমার সুন্দর ঘুমটা নষ্ট করলি, তারপর আবার আম্মুর কাছে মার খাওয়ালি। যে আম্মু জীবনে কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, সেই আম্মু আজ তোর জন্য আমাকে চড় মেরেছে। মাইশা ভেবেছিল আমি সরি বলবো, তাই আমার ফোন করা দেখে অনেক খুশি হয়েছিল, কিন্তু উল্টা আবার ঝাড়ি খেয়ে ওর হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল। চোখ বেয়ে অঝোর ধারায় জল পড়তে লাগলো। 10 নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন। আবার কেন আয়শা ফোন করেছে? আবার কি বলবে কে জানে? ফোনটা রিসিভ করব নাকি করব না? মাইশা আবার আমার কল করা দেখে চিন্তায় পড়ে গেছে। রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে কল কেটে গেল। আবার কল দিলাম, এবারও রিসিভ করলো না। আমি ধুর বাবা, ভাল লাগে না, ফোন রিসিভ করছে না কেন, দেখি কতক্ষণ রিসিভ না করে থাকতে পারে। 4-5 বার কল করার পর এবার রিসিভ করলো। মাইশা এখনো কান্না করছে। আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। যদি আত্মহত্যা পাপ না হতো তাহলে আজ পৃথিবীকে বিদায় জানাতাম। কি এসব কথাই এখন ভাবছিস, তাই না? মাইশা আমার কথাগুলো শুনে ভ্যাবা চেক্কা খেয়ে গেল। মাইশা ভেবেছিল আমি হয়তো আবার ওকে বকা দেওয়ার জন্য কল করেছি। মাইশা ভেবে পাচ্ছে না কি বলবে, কথা না বলে চুপ করে আছে। মাইশা, প্লিজ কান্না বন্ধ কর। তোর কান্না আমি সহ্য করতে পারি না। তোর কান্না দেখলে আমার অনেক কষ্ট হয়। প্লিজ কান্না বন্ধ কর। আর হ্যাঁ, একটু আগে যেসব বাজে ব্যবহার করেছি তার জন্য সরি, দয়া করে মাফ করে দিস। ওসব কথা শুনে তোর যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে 1000 গুণে বেশি কষ্ট আমি পাইছি ওসব কথা বলতে গিয়ে। সত্যটা জানার জন্য ওভাবে বলা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই ওভাবে বলেছি। বিশ্বাস কর, ওগুলো আমি মন থেকে বলিনি। তোকে নিয়ে জাস্ট একটা গেম খেলেছি মাত্র। আমার কথা শুনে মাইশা অবাক হয়ে প্রশ্ন করল, মাইশা মানেটা তোকে পরে বোঝাচ্ছি। তার আগে বল, শাহিদ আঙ্কেল তোকে কি এমন বলেছে যার কারণে তুই ডিভোর্স দিতে রাজি হয়ে গেলি? রাজি হয়েছি মানে? তুই কি বোঝাতে চাচ্ছিস? শাহিদ আমাকে জোর করে ডিভোর্স দিতে রাজি করিয়েছে? যদি তাই ভাবিস তাহলে ভুল ভাবছিস। শাহিদ তো আমার সঙ্গে সংসার করতে চাচ্ছে, বাট আমিই করব না। ওনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছি। বাহ, তোকে দেখছি শাহিদ আঙ্কেল ভালোই ট্রেনিং দিয়েছে। আঙ্কেলের শিখানো সব কথা তোতা পাখির মতো মুখস্থ করে ফেলেছিস। শোন, তুই সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে এত সহজে বোকা বানাতে পারবি না। আরে আজব, আমি কেন তোদের বোকা বানাতে যাব? আঙ্কেলকে বাঁচানোর জন্য আমাদের বোকা বানাতে চাচ্ছিস? তুই কি সব বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি বুঝতে পারছিস না নাকি বুঝেও না বোঝার ভান করছিস? মাইশা চুপ করে আছে। দেখ মাইশা, আমি প্রথমেই বুঝে গেছিলাম আঙ্কেলকে তুই ডিভোর্স দিতে চাস না, বরং আঙ্কেল তোকে দিতে চায়। তোকে আমি ছোট থেকেই খুব ভালো করে চিনি। আমি জানতাম তুই সহজে আসল ঘটনাটা আমাকে বলবি না, তাই তো একটু আগে তোর সাথে ওরকম বাজে বিহেভ করে তোকে বাজিয়ে দেখলাম। তোকে নাকি পরিস্থিতি পাল্টে দিয়েছে, পরিস্থিতি নাকি তোকে প্রতিবাদী করে তুলেছে। তা কেমন প্রতিবাদী হয়েছিস? তোর সঙ্গে বাজে ব্যবহার করলাম, তোর দোষ না থাকা সত্ত্বেও সরি বলতে বললাম, তুই সব দোষ মেনে নিয়ে চুপচাপ সরি বলনি। এরপরও কি বিশ্বাস করতে হবে তুই আগের মাইশা না? তুই চেঞ্জ হয়ে গেছিস? মাইশা চুপ করে আছে। দেখ, আমি ধরা পড়ে গেছি। চুপ না করে আসল ঘটনাটা খুলে বল। 1 মাস আগেই তো বললি আঙ্কেল ভালো হয়ে গেছে, তোর সাথে ভালো ব্যবহার করছে। তাহলে এই 1 মাসে কি এমন ঘটেছে যার জন্য আঙ্কেল তোকে ডিভোর্স দিতে চায়? ধরা যখন পড়েই গেছি তখন আর কিছুই লুকোবো না, সবকিছু খুলে বলবো। তবে ফোনে নয়, এত কথা ফোনে বলা যাবে না। তুই এক কাজ কর, আমার এখানে চলে আয়। ওকে, আমি কালকেই আসছি। আচ্ছা, তোর শ্বশুর শাশুড়ি কি এখনো আসেনি? ওনাদের তো 1 মাস পর আসার কথা ছিল। না, ওনারা আসেননি, আরও 1 মাস পর আসবেন। ও আচ্ছা, তা ডিভোর্সের ব্যাপারে ওনাদের বলেছিস? না, বলিনি। দেশে আসলে সব বলবো। ওনারা জানেন আমরা খুব ভালোভাবে সংসার করছি। ডিভোর্সটা কি কোনোভাবে আটকানো সম্ভব নয়? না রে, কোনোভাবেই সম্ভব নয়। আমি অনেক চেষ্টা করেছি, বাট শেষে দেখলাম ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আর তাই তো ডিভোর্স দিতে রাজি হয়েছি। কাল গিয়ে আঙ্কেলকে আমি বোঝাবো, একটা শেষ চেষ্টা করে দেখি আটকাতে পারি কিনা। যতই চেষ্টা কর কোনো লাভ হবে না। তুই তোর বান্ধবীর কাছে ফোন করে ডিভোর্সের ব্যবস্থা করতে বল। এখন রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইশার সঙ্গে কথা বলা শেষ করে আমার বান্ধবী মিমকে ফোন করলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালোই আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ।
ভালো। তা সূর্য আজ কোন দিকে উঠেছে? কেন? তুই তো কখনো ফোন করিস না, আজ হঠাৎ ফোন করলি। তাই আমার প্রয়োজন ছাড়া ফোনে কথা বলতে ভালো লাগে না। আর তাছাড়া তোর সাথে প্রতিদিন তো ফেসবুকে কথা হয়, তাহলে ফোনে আবার কি কথা বলবো? তুই কি আমার জামাই লাগোস যে প্রতিদিন কল করে প্রেমালাপ করব? আচ্ছা বাবা, সরি, রাগ করিস না। রাগ করিনি। আচ্ছা এবার বল, কি প্রয়োজনে কল করেছিস? ডিভোর্সের ব্যাপারে একটু কথা বলবো। ডিভোর্সের ব্যাপারে কথা বলবি মানে? কার ডিভোর্সের ব্যাপারে কথা বলবি? মাই শান্তির। হোয়াট? এসব কি বলছিস? তুই না 1 মাস আগে বললি ওনাদের সব সমস্যা মিটে গেছে। মিটে গেছিল, বাট আবার কি যেন হয়েছে। কিছুই বুঝতে পারছি না এই 1 মাসে কি এমন ঘটেছে যার জন্য সব এলোমেলো হয়ে গেছে। আচ্ছা তুই আমায় কিছু বুদ্ধি দে যাতে ডিভোর্সটা আটকাতে পারি। দোস্ত, পুরা ঘটনা না শুনলে কিভাবে তোকে বুদ্ধি দেব বল? ওকে, কাল আমি ঢাকায় আসছি, সবকিছু জানার পর তোকে বলবনি। ওকে, আচ্ছা রাখি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইশার সঙ্গে কথা বলা শেষ করে আমার বান্ধবী মিমকে ফোন করলাম। পরের দিন। বাস এখনো আসেনি। আচ্ছা বাস আসুক, সেই ফাঁকে আমার আর মাইশার ব্যাপারে আপনাদের কিছু বলি। মাইশা আমার আম্মুর কাজিন, আমার চেয়ে 2 বছরের বড়। তবে আমি ওকে বড় বলেও মানি না, আন্টি বলেও মানি না। আমরা খুব ভালো বন্ধু। আমরা দুজন সব কথা একে অপরের কাছে শেয়ার করি। এই প্রথম সে আমার কাছে কথা লুকিয়ে রাখতে চেয়েছিল, তবে ধরা পড়ে গেল। জানি না কি কারণে লুকাতে চাইছে। যাই হোক, বাস চলে এসেছে। আপনাদের সাথে পরে আমার গল্প করব। 11 নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন। চলবে আরো ইনশাআল্লাহ। মাইশা, আয়েশা তো আজ আসবে বলেছিল, বাসে উঠেছে কিনা একটা কল করে দেখি। আমি, আসসালামু আলাইকুম। মাইশা, ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি খবর? বাসে উঠেছিস? আমি, না, গরু গাড়িতে উঠেছি। মাইশা, এই যুগে গরু গাড়ি কই পাইলি? আমি, বাস গাড়ি গরু গাড়ি হয়ে যায় যখন জ্যামে আটকে পড়ে যায়। অবশ্য বাসকে গরু গাড়ির সাথে তুলনা করলে ভুল হবে। বাসের চেয়ে গরু গাড়ি বেটার। সেই কখন বাসে উঠেছি, বাসে না উঠে গরু গাড়িতে উঠলে এতক্ষণে তোর বাসায় পৌঁছে যেতাম। মাইশা, আমি জ্যামে পড়ে গরমে আধা সিদ্ধ হয়ে মরতেছি, আর তুই হাসছিস। মাইশা, তোর কথা শুনলে হাজার কষ্টের মাঝেও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আমি, আমার কথার জন্য না, আসলে তুই একটা হাসিখোর, তাই এত হাসিস। মাইশা, আচ্ছা ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম আমি হাসিখোর। তা তোর সঙ্গে কি আছে? কার সঙ্গে আসছিস? আমি, বড় ভাইয়া সঙ্গে আছে। আচ্ছা এখন রাখি, আমার ফোনে চার্জ নাই। মাইশা, আচ্ছা সাবধানে আসিস। আসসালামু আলাইকুম। আমি, ওয়ালাইকুম আসসালাম। আন্টির বাসায় এসে কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। মাইশা, ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি, না। মাইশা, তুই একা কেন? তুই যে বললি বড় মামা সঙ্গে এসেছে, মামা কই? আমি, ভাইয়া তো আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। মাইশা, একটু দেখা করে গেলে কি হতো? আমি, আচ্ছা সেটা না হয় ভাইয়াকেই জিজ্ঞেস করিস। তা আপু, দুলাভাই এবং বাসার সবাই কেমন আছে? আমি, আমাকে কি তুই বাসায় ঢুকতে দিবি, নাকি দরজার সামনে দাঁড় করিয়ে উকিলের মতো প্রশ্ন করেই যাবি? এমনিতেই গরমে আমার অবস্থা শেষ, আর বাসায় না নিয়ে তখন থেকে প্রশ্ন করেই যাচ্ছে। মাইশা, ওহ সরি, আয় ভিতরে আয়। আমি, মাইশা, তুই রুমে গিয়ে ফ্রেশ হ, আমি চা নিয়ে আসছি। আমি চা খাই রেগে? মাইশা, ওহ ভুলেই গেছিলাম, তুই তো আবার চা পছন্দ করিস না। আচ্ছা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য আমের জুস নিয়ে আসি। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি মাইশা জুস নিয়ে বসে আছে। মাইশা, এই নে। আমি, থ্যাংক ইউ। মাইশা, এবার বল বাসার সবাই কেমন আছে? আমি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আঙ্কেল কোথায়, অফিসে নাকি? মাইশা, হ্যাঁ। আমি, কখন ফেরে? মাইশা, ওনার আসার ঠিক নাই, কোনোদিন রাত 10টা, কোনোদিন রাত 11টা। আমি, হ্যাঁ, বাসায় তুই একা আর এত রাতে উনি আসেন? মাইশা, ইরির সঙ্গে ঘুরে বেড়ায়, তাই লেট করে আসে। আমি, এই ইরি বিড়িটা আবার কে রে? মাইশা, ইরি তো হচ্ছে নাটের গুরু, ওর জন্যই আজ এই অবস্থা। আমি, কিচ্ছু মাথায় ঢুকছে না, পুরো কাহিনী খুলে বল। মাইশা, বলছি, কিন্তু তার আগে চল জোহরের নামাজটা পড়ে নি। আমি, চল। দুজনে একসঙ্গে নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে গল্প করতে বসলাম। আমি, এবার 1 মাস আগের কাহিনীটা তাড়াতাড়ি বল। মাইশা,
বলছি। সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু ইরি এসে প্যাচ লাগিয়ে দিল। সেদিন ইরির জন্মদিন ছিল। সেদিন জন্মদিনে মাইশাকে নিয়ে যাওয়ার জন্য আঙ্কেল রাগারাগি করে এবং রাগ করে বাসা থেকে চলে যায়। সবটা মাইশা আমাকে বলল। আমি, তারপর কি হলো? মাইশা, তারপর শাহেদ, সরি, আমি একটা কাজে আটকে পড়ে গেছি, তাই যেতে পারবো না। ইরি, আমার কাছে মিথ্যা বলছে। সুইট হার্ট, আমার কাছে মিথ্যা বলে কোনো লাভ নেই। আমি সত্যটা জানি। আমি তো আগে থেকেই জানতাম মাইশাকে রাজি করাতে পারবে না। কথাটা মনে মনে বলল। ইরি, শাহেদ, মিথ্যা বলছো কেন? শাহেদ, মিথ্যা কেন বলবো? আর কি মিথ্যা বললাম? ইরি, আমি জানি তুমি কোনো কাজে আটকে পড়নি। তুমি যখন অফিস থেকে বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলে, তখন কিন্তু আমি তোমাকে কল করেছিলাম, আর তুমি তখন বলেছিলে সব কাজ শেষ করে বাসায় যাচ্ছ। শাহেদ, না মানে আসলে। ইরি, থাক, আর মানে করে মিথ্যা বলতে হবে না। আমি বুঝে গেছি মাইশা রাজি হয়নি। আচ্ছা, মাইশা যখন রাজি না তখন থাক, তুই একাই চলে আস। শাহেদ, না, আমার ভালো লাগছে না, আমি যাব না। ইরি, হায় হায়, বলে কি? ও না আসলে তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে, সেটা তো আমি হতে দেব না। মনে মনে বলল। আরে বাবা, এভাবে একা একা বসে থাকলে তোমার মন আরো খারাপ থাকবে। তুমি এখানে আসো, সবার সাথে এনজয় করো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। শাহেদ, ইরি, ইরি, কোনো কথা শুনতে চাই না। আসতে যখন বলেছি তখন তোমাকে আসতেই হবে, ব্যাস। কথাটা বলেই ইরি ফোনটা কেটে দিল। শাহেদের মন খারাপ, ইরির বাসায় যেতে ইচ্ছা করছে না, তাই চুপচাপ ওখানেই বসে রইল। বেশ কিছুক্ষণ পর শাহেদের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল ইরির বাবা ফোন করেছে। হ্যালো শাহেদ, তুমি কোথায় আছো? শাহেদ, এই তো আঙ্কেল, একটু বাইরে আছি। ইরির বাবা, বাবা তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় আসো, ইরি তোমাকে ছাড়া কোনো মতেই কেক কাটতে রাজি হচ্ছে না। শাহেদ, আঙ্কেল আমি তো। ইরির বাবা, আমি জানি তুমি ব্যস্ত মানুষ, তারপরে অনুরোধ করছি, প্লিজ তুমি না করো না, তাড়াতাড়ি আসো। বাসা ভর্তি মেহমান, এখন ইরি যদি কেক না কাটে তাহলে বুঝতেই পারছো আমি কেমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়ব। শাহেদ, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি আসছি। ইরির বাবা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা রাখি তাহলে, বাই। কথাটা বলেই ইরির বাবা ফোন কেটে দিল। শাহেদের ইচ্ছা করছে না, তবুও ইরির বাবার অনুরোধ রাখার জন্য ইরির বাসার উদ্দেশ্যে পা বাড়ালো। কিছুক্ষণের মধ্যেই শাহেদ ইরির বাসায় পৌঁছে গেল। ইরি, মহারাজ তাহলে অবশেষে আসলেন? শাহেদ, তুমি ছোট বাচ্চাদের মতো যে জিদ ধরেছ, না এসে উপায় আছে? ইরি, জিদ না ধরলে যে হচ্ছে না। এখানে আমি মজা করব আর আমার সবচেয়ে প্রিয় বন্ধুটি না এসে মন খারাপ করে বসে থাকবে, তা তো হতে দেব না। ইরির বাবা, এই তো শাহেদ চলে এসেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। ইরি, চলো এবার তাড়াতাড়ি কেকটা কাটো, সবাই ওয়েট করছে। ইরি, চলো, চলবে ইনশাআল্লাহ। গল্পটা কার কাছে কেমন লাগছে আশা করি জানাবেন। 12 নম্বর পর্বের জন্য বন্ধু রনিকে চোখের ইশারায় কি যেন বলল। ইরির ইশারা বুঝতে পেরে রনি মুচকি একটা হাসি দিল। তারপর সে শাহেদের কাছে আসলো। রনি, কিরে শাহেদ, তোর বউ আসেনি? শাহেদ, আসলে তো দেখতে পারতি, যেহেতু দেখতে পাচ্ছিস না তাহলে বোঝাই যাচ্ছে আসেনি। ইরি আর রনি খুব ভালো করেই বুঝতে পারল শাহেদ ভীষণ রেগে আছে। ইরি ইশারা করে রনিকে একটু সাইটে নিয়ে গেল। তারপর বলল, শাহেদের এই রাগটাকে কাজে লাগাতে হবে। শাহেদকে এমন এমন কথা বলতে হবে যাতে মাইশার প্রতি শাহেদের মন বিষিয়ে যায়। পারবি না? পারবো না মানে? খুব ভালোভাবেই পারবো। ইরি, গুড। রনি আবার শাহেদের কাছে আসলো। রনি, আরে ভাই রেগে যাচ্ছিস কেন? ভাবি অন্য কোনো সাইডেও তো থাকতে পারে, তাই জিজ্ঞেস করলাম। তা ভাবিকে নিয়ে আসতে চেয়ে নিয়ে আসলি না কেন? শাহেদ কি একটা বলতে যাচ্ছিল, ঠিক তখন ওদের আরো কয়েকটা ফ্রেন্ড আসলো ওখানে। ঈশান, কিরে শাহেদ, ভাবি কোথায়? রনি, শাহেদের বউ আসেনি। রনির কথা শুনে বাকি সব বন্ধুরা একসঙ্গে বলে উঠল, কেন আসেনি? রনি, সেটা জানি না। ঈশান, কিরে শাহেদ, তোর বউ আসলো না কেন? শাহেদ আগেই বুঝেছিল এখানে মাইশাকে ছাড়া আসলে এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে, এজন্যই শাহেদ আসতে চাইছিল না, কিন্তু ইরির বাবার জন্য আসতেই হলো। শাহেদের এখন মাইশার ওপর প্রচণ্ড রকমের মেজাজ খারাপ হচ্ছে। মাইশাকে এখন সামনে পেলে 2-4 থাপ্পড় মেরে দিতে হয়তো। রিয়া, কিরে শাহেদ, চুপ করে আছিস কেন? উত্তর দে। শাহেদ, কিসের উত্তর? রাজু, কিসের উত্তর মানে? আমরা তখন থেকে বলে যাচ্ছি তোর বউ আসেনি কেন, শুনতে পাচ্ছিস না? শাহেদ, এমনিতে নিয়ে আসেনি। সুমি, এমনি আনিসনি, এটা কোনো কথা হলো? হ্যাঁ সেটাই তো, তুই নিয়ে আসবি বলেছিলি আর এখন বলছিস এমনিতেই নিয়ে আসেনি, এটা কেমন কথা? শাহেদ, আনতে ইচ্ছা করেছিল তাই নিয়ে আসতে চাইছিলাম, পরে ইচ্ছা করেনি তাই আনিনি, ব্যাস, এখানে এত প্রশ্নের কি আছে? ঈশান, ইচ্ছা করে আবার ইচ্ছা চেঞ্জ হলো কেন? শাহেদ, আমার বউকে দেখার এত শখ কেন রে তোদের? নিজেদের বউ দেখে শখ মিটছে না? আজব তো, এগুলো কি ধরনের ভাষা বলছিস তুই? একটা সিম্পল বিষয়কে এত পেচ্ছিস কেন? আমাদের সবার স্ত্রী আসছে, তোর স্ত্রী আসেনি, এজন্যই প্রশ্নটা করেছি।
সোজাভাবে উত্তর দিলেই তো পারিস। এখানে এত রিয়্যাক্ট করার কি আছে? তোদের মাঝে নিয়ে আসা ঠিক মনে হয়নি, তাই আনিনি। রনি, কেন রে? আমাদের মাঝে তোর বউকে নিয়ে আসলে তোর বউয়ের মান সম্মান কমে যেত নাকি? বিয়ে তো করেছিস একটা গেঁয়ো ভূতকে, তাকে নিয়ে এত অহংকার? রিয়া, এমন ভাব করছিস মনে হচ্ছে রূপসী রাজকন্যা বিয়ে করেছিস। সুমি, একদম ঠিক বলেছিস রিয়া, মনে হচ্ছে ওর বউয়ের মতো সুন্দরী রূপসী ধনী আর একটাও নাই। ওদের কথা যত শুনছে মাইশার প্রতি শাহেদের তত রাগ বেড়েই যাচ্ছে। ইরি এতক্ষণ দূরে থেকে ওদের কথাগুলো শুনছিল আর মিটমিট করে শয়তানি হাসি হাসছিল। এবার সে ওদের কাছে গেল। কিরে, আজ আমার জন্মদিন, তোরা এনজয় করবি, আনন্দ করবি, তা না করে সবাই মুখটা এমন কালো করে রেখেছিস কেন? মুখ কালো করে বসে আছি কেন, তার কারণটা শাহেদকে জিজ্ঞেস কর। গেও ভূত বিয়ে করেছে আর ভাব দেখাচ্ছে। হ্যাঁ, ভাব দেখাচ্ছে। তোর ইচ্ছা গেলে তুইও গেও ভূত বিয়ে করে ভাব দেখা। আরে বাবা, কি হয়েছে বলবি তো তোরা নাকি? মাইশা কেন আসেনি জানতে চেয়েছিলাম। এই সামান্য প্রশ্নের জন্য শাহেদ আমাদের সাথে এমন রিয়্যাক্ট করছে। ও নো, মাইশার জন্য শাহেদের মন মেজাজ এমনিতেই খারাপ আছে, তার উপর আবার মাইশার কথাই জিজ্ঞেস করেছিস কেন? মাইশার জন্য শাহেদের মন মেজাজ খারাপ কেন? আসলে মাইশা অনুষ্ঠানে শাহেদ, ইরি এসব কথা বাদ দাও তো। না, বাদ দেব না। আর কেনই বা বাদ দেব? ওই গেঁয়ো ভূতটার জন্য সবাই তোমাকে ভুল বুঝছে, ওর দোষের কারণে তোমাকে সবাই দোষী করছে, আর আমি এসব দেখে মুখ বুজে থাকবো? আমাকে বাধা দিও না, সবকিছু বলতে দাও। রাজু, আসলে কি হয়েছে ভালোভাবে খুলে বলতো ইরি। মাইশাকে নিয়ে আসার জন্য শাহেদ অনেক রিকোয়েস্ট করেছিল, বাট মাইশা শাহেদের মুখের উপর না করে দিছে। কি? স্বামীর মুখের উপর স্ত্রী না বলতে পারলো? মাইশা নাকি শাহেদের খুব বাধ্য স্ত্রী, সে নাকি শাহেদকে খুব ভালোবাসে, তাহলে এখানে আসতে রাজি হলো না কেন? এসব নাকি ইসলাম মতে ঠিক না, এগুলো নাকি হারাম, তাই রাজি হয়নি। ইসলামে তো স্বামীর আদেশ মানার কথাও বলা আছে, তাহলে সেটা কেন পালন করলো না? রাবেয়া বসরির মতো ভাব দেখায় আর স্বামীর হুকুম মানে না। যত সব মানুষ দেখানোর দরবেশি। আমার তো মনে হচ্ছে শাহেদকে সবার সামনে অপমান করার জন্য ধর্মের অজুহাত দিয়েছে মাত্র। আমরা কি ধর্মের কথা জানি না নাকি? বাংলাদেশে প্রায় সব পরিবারেই জন্মদিন পালন হয়, তাহলে সবাই কি ধর্মের ব্যাপারে অজ্ঞ নাকি? শুধু মাইশাই ধর্মের ব্যাপারে জানে নাকি? সেদিনই তো একটা হুজুরের বাসায় জন্মদিনের দাওয়াত খেয়ে আসলাম। শাহেদকে ভুল বোঝানোর জন্য হুজুরের কথাটা বানিয়ে বলল রনি। হারাম হলে কি হুজুরেরা এটা পালন করত? আসলে শাহেদকে সহজ সরল পেয়ে যা ইচ্ছা তাই বোঝায় মেয়েটা শাহেদকে ভালোবাসে না, ভালোবাসে শাহেদের ধন সম্পদকে। লোভী মেয়ে কোথাকার। ঠিক বলেছিস রিয়া, শাহেদকে ভালোবাসলে আজ না এসে এভাবে অপমান করিয়ে নিত না, আর লোভী না হলে আগের ওই কষ্ট অপমান সহ্য করে পড়ে থাকতো না। আমার মনে হচ্ছে আগের সেই অপমানগুলো শোধ তুলছে। ঠিক, এখন হয়তো বাসায় বসে শাহেদ অপমান হচ্ছে এটা ভেবে হাসছে। ওদের কথার মাঝে শাহেদের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল মাইশা ফোন করেছে। বন্ধুদের কথা শুনে শাহেদ মাইশার উপর খুব রেগে আছে, তাই রাগ করে ফোনটা রিসিভ করলো না। ফোন রিসিভ না করছে দেখে বারবার কল করেই যাচ্ছে। মাইশা, কে ফোন করছে? রিসিভ করছো না কেন? শাহেদ, মাইশা ফোন করেছে, রিসিভ করো। না, রিসিভ করব না, ওর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। রিসিভ না করলে মাইশা ফোন করা বন্ধ করবে না, কল করতেই থাকবে। তুমি বরং রিসিভ করে মাইশাকে বলে দাও তোমাকে যেন বিরক্ত না করে। গল্পটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। চলবে ইনশাআল্লাহ। 13 নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন। ইসলামিক গল্পের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শাহেদের ফোন আবার বেঁচে উঠল। কার ফোন? মাইশার, তাই না? মাইশার আবার গিয়েও ভোটটা কল করেছে। এই মেয়েটা তো দেখছি লাজ লজ্জা বলতে কিছুই নাই। আরে মাইশার, দেখি ফোনটা আমাকে দাও তো, ওইটারে আজ আচ্ছা মতো কথা শোনাবো। তুমি এত অপমান করলে তারপরও ওর শিক্ষা হয়নি? কি হলো, ফোনটা দাও আমাকে, ওই মেয়েকে আজ আমি উচিত শিক্ষা দিব। কথাটা বলেই শাহেদের হাত থেকে মোবাইলটা নিয়ে কল রিসিভ করলো ইরি। এই মেয়ে, তোমার লাজ লজ্জা বলতে কিছুই নাই নাকি? নিষেধ করার পরও আবার ফোন করে ডিস্টার্ব করছো? এত নির্লজ্জ কেন তুমি? তোমার কথাটা শেষ করার আগেই শাহেদ ইরির হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিল। উফ ইরি, কি করছোটা কি তুমি? কাকে কি বলছো? এটা মাইশার ফোন না, মায়ের ফোন। হ্যাঁ জানি তো। কার ফোন ছিল এটা? আন্টির? ভয়ে চুপ শিনালো ইরি। হ্যাঁ, মায়ের ফোন ছিল। তুমি আগে বলবা না আন্টি ফোন করেছে? আমি তো সেই তখন থেকে এটাই বলার চেষ্টা করছি যে মাইশার ফোন না, এটা মায়ের ফোন। বাট তুমি আমার পুরা কথা না শুনে একা একাই বকবক করেই যাচ্ছ। সরি, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম মাইশা। আমাকে সরি বলে আর কি হবে? মাকে যা উল্টাপাল্টা বলার তা তো বলেই দিছ। এখন আমি মাকে কি বলবো? একে তো মাইশাকে বাসায় একা রেখে এসেছি, তার উপর আবার তুমি। ভালোভাবে না জেনে না শুনে কেন হুট করে ফোনটা রিসিভ করলে? আর রিসিভ করার পর এসব বলতে গেলে কেন? আরে তুমি এত টেনশন নিচ্ছ কেন? তো কি করব? টেনশন না করে নাচানাচি করব? ওহ শিট, এটা আমি কি করলাম? এ তো হিতে বিপরীত হয়ে গেল। শাহেদের রাগটা মাইশার প্রতি বাড়িয়ে না দিয়ে আমার নিজের প্রতিই বাড়িয়ে দিলাম। ধ্যাত, কেন যে বোকার মতো না জেনে কলটা রিসিভ করতে গেলাম। ইস, কত সুন্দর মাইশার প্রতি শাহেদকে রাগিয়ে দিয়েছিলাম। এখন কি করি? শাহেদ যেই রেখে গেছে, নতুন কিছু একটা প্ল্যান করতে হবে, নয়তো শাহেদ আমার হাতছাড়া হয়ে যাবে। শাহেদকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। যে করেই হোক আবার মাইশার প্রতি শাহেদের রাগ বাড়িয়ে দিতে হবে, নয়তো আমার এত প্রচেষ্টা, এত পরিশ্রম সব বৃথা হয়ে যাবে।
উফ, ইরি তাড়াতাড়ি ভাব, মাথাটা খাটিয়ে দ্রুত নতুন প্ল্যান বের কর। মনে মনে বলল কথাগুলো। শাহেদ, তোমার বাবার আর তোমার উপকার করতে এসে আমি এবার বিপদে পড়ে গেলাম। এখন মা যদি মাইশাকে কল করে আর মাইশা যদি সবকিছু বলে দেয়, মা বাবা সবকিছু জেনে গেলে তো আমাকে বাড়ি ছাড়া হতে হবে। তুমি এখনই আন্টিকে কল করো, আমি যা যা বলতে বলছি তা বল, তাহলে তোমার আর একটাও কথা শুনবো না আমি। তোমার জন্য যত সব ঝামেলার মধ্যে পড়তে হলো আমাকে। আরে বাবা, এত রাগ করলে চলে নাকি? বিপদের সময় মাথা যত গরম করবে তত বিপদ আরও বাড়বে। তাই মাথা গরম না করে ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আমি মানছি আমার ভুলের জন্য, আমার জেদের জন্য তোমাকে বিপদে পড়তে হয়েছে। আমি যখন বিপদে ফেলেছি তখন আমিই তোমাকে বিপদ থেকে রক্ষা করব। প্লিজ রাগ জেদ দূরে সরিয়ে আমার কথা মতো কাজ কর। কি করতে হবে, শাহেদকে কি বলতে হবে ইরিতা শিখে দিল। আরে এসব বললে তো মাকে মিথ্যা বলা হয়ে যাবে। বিপদে পড়লে একটু আধাটু মিথ্যা বললে কিছু হবে না। ইরি যা বলছে তাই কর। কিন্তু তাই বলে কিন্তু বাদ দাও, তুমি আন্টিকে কল করে আমার শেখানো কথাগুলো বলো। এদিকে শাহেদের মা অবাক, উনি ভেবে কুল কিনারা করতে পারছে না। শাহেদের ফোনে কে এমন কথা বলল, আর শাহেদ কোথায়, ওর ফোন কার কাছে রেখেছে, মাইশা কোথায়, সে কেন ফোন রিসিভ করছে না? কোনো কিছুর উত্তর মিলাতে পারছে না শাহেদের মা। ওনার পুরা মাথা হ্যাং হয়ে যাচ্ছে। শাহেদের বাবা শাহেদের ফুপার সাথে অফিসে আছেন। শাহেদের মা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। শাহেদের ফুপি আছিয়া বেগম কি একটা দরকারে শাহেদের মায়ের রুমে প্রবেশ করলো। এসে দেখছে শাহেদের মা চিন্তিত মনে বসে আছে। আছিয়া বেগম, কি ব্যাপার ভাবি, কি ভাবছেন এত? শাহেদের মা, আরে আছিয়া, কখন আসলে? আপনি কি এত ভাবছেন বলুন তো? আমি এসে 5 মিনিট হয়ে গেল, তবুও টের পেলেন না। আর বলো না, এই ছেলে মেয়ে দুটো টেনশনে আমাকে হার্ট স্ট্রোক করিয়ে ছাড়বে। কেন, কি হয়েছে? ওরা আবার কি করলো? মাইশাকে কয়েকবার কল করলাম, রিং হলো বাট রিসিভ করলো না। শাহেদকে কল করলাম, কোথা থেকে এক বজ্জাত মেয়ে কল রিসিভ করে উল্টাপাল্টা কথা বলে কল কেটে দিল। ও মা, কি বলেন এসব? একজন ফোন রিসিভ করছে না আর আরেকজনের ফোন আবার অপরিচিত মেয়ে রিসিভ করে বাজে ব্যবহার করেছে। মাইশা শাহেদ দুজনে ফোন রেখে কই গেছে? আমিও তো সেটাই ভাবছি। ওনারা দুজন কথা বলছিল, এমন সময় শাহেদের মায়ের ফোন বেজে উঠল। হ্যালো মা। শাহেদের মা, কিরে, তোর ফোন কোন বেয়াদবে রিসিভ করেছিল? কোথায় আছিস তুই? মাইশা কোথায়? মাইশা ফোন রিসিভ করছে না কেন? জানি না মা কে ফোন রিসিভ করেছিল। আর মাইশা তো বাসায় আছে, হয়তো কোনো কাজ করছে তাই রিসিভ করছে না। মানেটা কি? তোর ফোন কে রিসিভ করেছে তুই জানিস না? তো কে জানে? আর মাইশা বাসায় আছে এর মানে কি? তুই কোথায় আছিস? তোকে না বলেছিলাম রাতে বাইরে না থাকতে? তারপরও মেয়েটাকে বাসায় একা রেখে বাইরে আছিস? বাবা না থাকায় বেশি বেড়ে গেছিস তাই না? দাঁড়া, তোর বাবাকে সব বলছি। চলবে পুরো ইনশাআল্লাহ। কথাটা শুনো। কি পুরো কথা শুনবো? হ্যাঁ, নামাজ কালাম বাদ দিয়ে বৌমাকে বাসায় একা রেখে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছিস? আর উফ মা, আমি আড্ডা দিয়ে বেড়াইনি। তাহলে এত রাতে বাইরে কেন? মা, আমার এক বন্ধুর বাবা হঠাৎ করে হার্ট স্ট্রোক করেছে, ওনাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে এত রাত হয়ে গেল। ইন্না লিল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। এখন উনি কেমন আছেন? এখন একটু ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এবার তাড়াতাড়ি বাসায় যা, মেয়েটা একা একা কত ভয় পাচ্ছে কে জানে। আর হ্যাঁ, ওই বেয়াদব মেয়েটা কে ছিল রে? কোন মেয়েটা মা? তোর ফোনে যেই মেয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলেছে, সেই বজ্জাতের মেয়েটা? আমার ফোন থেকে একটা মেয়ে তোমার সাথে বাজে ব্যবহার করেছে। হ্যাঁ, আচ্ছা মা, ওই মেয়েটার সাথে কখন তোমার কথা হয়েছে? আর কি কথা বলেছে তোমাকে? এই তো 10-12 মিনিট আগে কথা হলো। বলল তুই নাকি আমাকে নিষেধ করেছিস, তারপরও আমি তোকে বিরক্ত করছি। ও মা, আমার ফোনটা ভুল করে রনির বাসায় ফেলে এসেছিলাম। তুমি তখন কল করেছিলে, তখন ওর বাসার কেউ হয়তো ভুল করে রিসিভ করে এসব বলেছে। রনিকে? ওর বাসায় কেন তোর ফোন গেল? আরে মা, এর মধ্যেই ভুলে গেলে আমার বন্ধুর বাবা হার্ট স্ট্রোক করেছে। রনি আমার সেই বন্ধু যার বাবা হার্ট স্ট্রোক করেছে। ওর বাবাকে বাসা থেকে হাসপাতালে নিয়ে আসার সময় ভুল করে ফোনটা রেখে এসেছিলাম। শাহেদের কথা শুনে রনি শাহেদের দিকে বড় বড় চোখ করে তাকালো, তারপর ইরির দিকে তাকালো। ইরি ইশারা করে চুপ থাকার অনুরোধ করলো। ওরা কোনটা কার ফোন সেটাও চেনে না নাকি? তোর ফোনটা দেখে বুঝতে পারিনি এটা ওদের ফোনলা? আসলে আঙ্কেলের হার্ট স্ট্রোকের কারণে সবাই টেনশনে আছে তো, তাই হয়তো খেয়াল করেনি। পরে খেয়াল করেছে তাই কল কেটে দিছে। ভুল করে এতগুলো কথা শোনালো আমাকে, আর সরি না বলেই কেটে দিল। মেয়েটার তো উচিত ছিল আমার কাছে ক্ষমা চাওয়া। মেয়েটা তার ভুল বুঝতে পেরে হয়তো খুব লজ্জা পেয়ে গেছে। লজ্জার কারণে মনে হয় ক্ষমা চাইতে পারেনি। তুমি তো বুঝতেই পারছো ওদের বাসার পরিস্থিতি কেমন। টেনশনের মাঝে মেয়েটা ভুল করে ফেলেছে, তুমি মেয়েটাকে মাফ করে দাও। তোমার আদরের বৌমা তো বলে ক্ষমা করা মহৎ গুণ। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি বাসায় ফিরে যা। আচ্ছা মা। শাহেদ কখনো কাউকে মিথ্যা বলে না। আজ ওর মাকে একটার পর একটা মিথ্যা বলতে বলতে হাঁপিয়ে উঠেছিল। ফোন কেটে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল সে। শাহেদ ফোনে কথা বলছিল বিধায় রনি এতক্ষণ তার রাগটা দমিয়ে রেখেছিল। কল কাটার সঙ্গে সঙ্গে রাগী লুক নিয়ে রনি বলে উঠল, এটা তুই কি করলি? আমার সুস্থ সবল বাবাকে তুই অসুস্থ বানিয়ে দিলি। তুই আমার বাবার হার্ট স্ট্রোকের কথা বললি কেন?
তো কার কথা বলবো? তুই তো বললি বিপদে পড়লে একটু আধাটু মিথ্যা বললে কিছু হবে না, তাই বলে হইছে চুপ কর তো এবার। হার্ট স্ট্রোকের কথা বলেছে তো কি হইছে? সাহেবের বলাতে তো আর সত্যি সত্যি হার্ট স্ট্রোক করেনি, তোর বাবা তো সুস্থই আছে। তাহলে এই সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করছিস কেন? উফ, এটা জন্মদিনের অনুষ্ঠান নাকি ঝামেলার অনুষ্ঠান? রিয়ার কথা শুনে ইরি মনে মনে বলল, এই তো একটা সুযোগ পেয়ে গেছি। এই সব কিছুর জন্য গেও ভূতটা দায়ী। ওই মেয়েটা শাহেদকে বিপদে ফেলার জন্য ইচ্ছা করে ফোন রিসিভ করেনি। সে যদি আন্টির ফোন রিসিভ করত তাহলে আন্টি আর শাহেদকে কল করত না, শাহেদকেও বিপদে পড়তে হতো না। কথাটা বলেই রনির দিকে তাকালো ইরি। রনি ইরির ইশারা বুঝতে পেরে বলে উঠল, ঠিক, ওই মেয়েটা শাহেদকে ভাসানোর জন্য ইচ্ছা করেই ফোন রিসিভ করেনি। তাকে অপমান করলে একটু আগে, সেটার শোধ তোলার জন্য এমনটা করেছে। তোর বউ যে তোকে ভালোবাসে না, এবার তো আরেকটা প্রুফ পেলি। এত কিছুর পরও কি বলবি মাইশা তোকে ভালোবাসে? আমার ভালো লাগছে না, আমি বাসায় গেলাম, বাই। কথাটা বলেই বেরিয়ে গেল শাহেদ। এদিকে মাইশা তার রুমে গিয়ে দেখল ওর শাশুড়ি বেশ কয়েকবার কল করেছে। অনেক রাত হয়ে গেছে তাই আর কল করল না। ঘুমানোর জন্য বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এমন সময় কলিং বেল বেজে উঠল। মাইশা দরজা খোলার জন্য নিচে নেমে আসলো। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাইশার গালে থাপ্পড় মেরে দিল শাহেদ। মাইশা অবাক হয়ে তাকিয়ে রইল শাহেদের দিকে। কি ভেবেছ, আমাকে বিপদে ফেলে নিজের অপমানের শোধ তুলবে? তোমাকে তো ভালো মেয়ে ভেবেছিলাম, মনে করেছিলাম তোমার মধ্যে কোনো রকম প্যাচ নাই, কিন্তু তুমি এতটা নীচ, এতটা খারাপ জানা ছিল না। ছি, আপনাকে আমি বিপদে ফেলেছি? আপনি কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সামনে একদম নাটক করবা না। মায়ের ফোন ইচ্ছা করে রিসিভ না করে আমাকে বিপদে ফেলে এখন ড্রামা করা হচ্ছে। আমি তো তখন, ব্যাস, অনেক মিথ্যা বলেছ, আর নতুন করে কিছু বলতে হবে না। আমার চোখের সামনে থেকে সরো, তোমাকে আমার সহ্য হচ্ছে না। মাইশা আর কিছু না বলে ওর রুমে চলে গেল। শাহেদও ওর রুমে গিয়ে শুয়ে পড়ল। একটু পর মাইশা রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে নীরবে বসে কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নিচে নেমে আসলো। অজু করে তাহাজ্জুদ নামাজ আদায় করে স্বামীর হেদায়েতের জন্য দোয়া করল। তারপর কোরআন তেলাওয়াত করতে লাগলো। একটু পরে ভেসে উঠল আজানের সুমধুর সুর। মাইশা শাহেদকে নামাজ পড়ার জন্য ডাকতে গেল। আজান দিয়েছে, উঠুন, নামাজ পড়ে নিন। মাইশার ডাকে ঘুম ভাঙল শাহেদের। আমার রুম থেকে বেরিয়ে যাও এখনই, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। নামাজটা, চুপ, বের হও বলছি, ধমক দিয়ে বলল। মাইশা বুঝে গেল শাহেদকে নামাজের কথা বলে লাভ হবে না, তাই রুম থেকে বেরিয়ে গেল। চলবে ইনশাল্লাহ। 15 নাম্বার পর্বের জন্য অপেক্ষা করুন।